তুমি যদি সবসময় পজিটিভ চিন্তাধারা নিয়ে জীবনে এগিয়ে যাও, তোমার জীবনটা দেখবে অনেক স্মুথ হবে। অনেস্টলি বলছি, আমি খুব ইন্ট্রোভার্ট একজন মানুষ। আমি সচরাচর ইন্টারঅ্যাক্ট করতে পারি না। আমি জানি না পডকাস্টে এতক্ষণ কি করে চলবে। যে প্যাটার্ন অফ অ্যাক্টিং কিছু বছর আগে হতো, সেটা কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। দেখো, সোশ্যাল মিডিয়ায় আমি যে খুব অ্যাক্টিভ তা কিন্তু নয়, বাট এই তো নয় যে শুধু আমি দুর্গা বা বেহুলা, মা তারা, তো এইটা যদি নিজেদের মধ্যে বোঝাপড়াটা হয়ে যায় তাহলে এত সমস্যা হয় না। অনেক সময় হয়েছে প্রচন্ড প্রচন্ড এক্সস্টেড একটা সিন করেছি যেখানে অসম্ভব এক্সস্টন হয়েছে, কিন্তু সেটা আমাকে লুকিয়ে রাখতে হবে। টাকার ম্যানেজমেন্ট খুব খারাপ, তার জন্য সারা জীবন বকা খেয়ে এসেছি, টাকা জমাতে পারি না। আমার ওই স্কুল টাইমের মতন হয়ে গেছে, সকাল 8টায় বেরোবো, রাত্রি 10:30টায় ঢুকবো। এবার আশেপাশের লোক আমাকে কি বললো না বললো কোনোদিনই সেটা আমাকে ইফেক্ট করেনি। কমিটমেন্টের ভ্যালুস কি তোমার জীবনে? মারাত্মক, নইলে এতগুলো বছর থাকতেই পারতাম না, দূর করে দিত আমাকে ইন্ডাস্ট্রি। আমার মুখ থেকে এটাই বেরোলো, কেন করবো? তুমি কে? মানে তুমি কাজ দিয়ে কি আমাকে উদ্ধার করছো? মানে লোকে তখন ঘুমোতে যাচ্ছে, তখন আইশ্যাডো আর বেনারসি পরে। পরিবারের কথাতেই বলছি যে অনেক কাছের মানুষকে দেখেছি অদ্ভুত ভাবে ব্যবহার করতে। মানে আমি জাজমেন্টাল হতে চাই না, কিন্তু আমার বক্তব্য তুমি যেই ভাষাটা বলো সেটা ভালোভাবে বলো, উচ্চারণটা ভালো। আর যদি দুজনে আলাদা হয়ে যায় তারপরেও কিন্তু দুটো মানুষ বন্ধু হিসেবেই থাকবে। নমস্কার, মগজমারির আর একটা পডকাস্টে আপনাদের স্বাগতম। আজকে আমার সঙ্গে যে আড্ডা দিতে রয়েছে, বাঙালি হিসেবে দুজন দেবীকে আমরা রিলেট করি। এক হচ্ছে কি দুর্গা, আর হচ্ছে কালী, যে প্রত্যেকের ঘরে ঢুকে গেছে টেলিভিশনের মাধ্যমে। তার একটা ইমেজ তৈরি হয়েছে দুর্গা এবং কালী হিসেবে। তো পায়েল দি আমাদের সঙ্গে রয়েছে। কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই যে একটা খেতাব আমাকে দেওয়া হয়, কালী, দুর্গা, মাতৃরূপিণী, এবার চেষ্টা করছি সেটা থেকে বেরিয়ে এসে আমি একজন মানবী, সেটা যদি দর্শককে জানাতে পারি তাহলে আমি খুব খুশি হব। এই ক্যারেক্টারটা যখন করো, এই ক্যারেক্টারগুলো যখন করো, তার তো একটা আলাদা যাপন থাকে এবং তুমি মানুষ হিসেবে আলাদা একটা মানুষ। মানে তুমি অ্যাক্টিং করছো, এটা একটা লম্বা সময় ধরে যখন করতে থাকো, মানসিকভাবে কি কোনো চেঞ্জেস আসে বা মেন্টালিটি কোনো চেঞ্জেস হয়? আমি ভীষণ ভাবে যে ঠাকুর পুজো করি বা ভীষণ ভাবে যে আমি এই মন্দিরে যাই ওই মন্দিরে যাই, একদম নয়। আমি অলওয়েজ বিলিভ করি বা অলওয়েজ চেষ্টা করি সবসময় সবাইকে বোঝানোর যে তুমি যদি সবসময় পজিটিভ চিন্তাধারা নিয়ে জীবনে এগিয়ে যাও, তোমার জীবনটা দেখবে অনেক স্মুথ হবে। মানে যত নিজেকে ওই নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আমি সবসময় বিলিভ করি যে সবসময় ঠাকুরকে আমি পুজো করলাম, ঠাকুরের নামে এটা দিলাম ওটা দিলাম, আমি না ছোটবেলা থেকে কোনোদিনও করিনি, কিন্তু আমার ধূপ ধুনো এই গন্ধগুলো খুব ভালো লাগে। আমার মনে হয় দ্যাট গিভস মি সাম কাইন্ড অফ এনার্জি, পজিটিভিটি। বাট এই সারাক্ষণ ধরে পুজো আচ্ছা করা, আমি জানি লোকে হয়তো ভাববে যে এই বাবা কি বলছি, বাট এটা ফ্যাক্ট। আমি ঠাকুরে বিশ্বাস করি যে দের ইজ সাম পজিটিভ এনার্জি যে আমাকে সবসময় প্রোটেক্ট করে, কিন্তু সারাক্ষণ ধরে আমি যে পুজো আচ্ছার মধ্যে আছি, গীতা পাঠ করছি, তা কিন্তু নয়। আমি মানুষটা এরকম যে বিলিভ করি যে পজিটিভ এনার্জিতে বিলিভ করো, তুমি একটা লক্ষ্য স্থির করো, তাতে পৌঁছানোর চেষ্টা করো নিজের চেষ্টায়। তো সেটাই সবসময় বিলিভ করে এসেছি। আর যদি একটা প্র্যাকটিস হচ্ছে, আমি অলওয়েজ, আমাকে আমার যিনি থিয়েটার ডিরেক্টর রমনজিৎ কর একটাই জিনিস শিখিয়েছেন যে তুমি জীবনে যাই করো না কেন, ডিসিপ্লিন, ডেডিকেশন, এই দুটো শব্দ তোমার রন্ধে রন্ধে যেন থাকে, তাহলে দেখবে অনেক এগিয়ে যাবে জীবনে, আর কিছু লাগবে না। আর থিয়েটার করলে অ্যাক্টিং ক্রাফটের উপর কতটা কাজ করা যায়, বা তোমাকে আলাদা আলাদা ক্যারেক্টার অ্যানালিসিস করতে কি সুবিধা হয়? দেখো, যখন আমি স্টেজে, মূলত আমি স্টেজে ওইভাবে পারফর্ম করিনি। আমি 9 বছর ধরে ক্রিয়েটিভ আর্টস বলে একটি দল আছেন যারা মাল্টিলিঙ্গুয়াল নিয়ে কাজ করেন, থিয়েটার জগতের সঙ্গে আছেন রমনজিৎ কর। তাদের দলে যখন কাজ করেছি তখন আমরা খুব সাইট স্পেসিফিক করেছি, মানে প্রসেনিয়ামটা আমি প্রায় করিনি। তো সেখানে যেটা হতো, আমার দর্শক আমার এই 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 ডিস্টেন্সে বসে আছে, আমি তার সাথে ইন্টারঅ্যাক্ট করছি, আমার কো অ্যাক্টরসদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি। তো এইভাবে করতে করতে যেটা হয়েছে, একটা অদ্ভুত কানেকশন তৈরি হয়, 1-to-1 কানেকশন। অনেক সময় হয়েছে আমি দর্শককে প্রশ্ন করেছি, তারা কিন্তু ওই সময় উত্তর দিয়েছেন। তো এই যে কানেকশনটা ওই মুহূর্তে তৈরি হয়েছে, সেটা খুব কাজে দিয়েছে ভবিষ্যতে। আমি
অনেস্টলি বলছি, আমি খুব ইন্ট্রোভার্ট একজন মানুষ। আমি হুম সচরাচর ইন্টারাক্ট করতে পারি না। আমি জানি না পডকাস্টে হুম এতক্ষণ কি করে চলবে। উম, তাও মানে এই থিয়েটার থেকে আমি এটা একটা আমার উপরি পাওনা বলা যেতে পারে, হুম শিখেছি বা ম্যাম শিখিয়েছেন। আর এই যে বলে না থিয়েটারের অভিনয় আলাদা, আহ ক্যামেরার হুম সামনে হুম হুম অভিনয়টা আলাদা, আমি এখনো সেটা 19 বছর হতে চললো, আমি হুম এখনো সেটা রপ্ত করতে পারিনি। কারণ হ্যাঁ, ক্যামেরাতে ফ্রেমটা বেঁধে দেয়, সেখানে আমাকে বুঝতে হবে আমি কতটা মাথাটা এরম হুম করব এরকম করব, কতটা আমার ফ্রেম আছে। স্টেজে তো সেটা নয়, স্টেজটা হুম আমার জন্য একটা ওপেন স্পেস। তো আমি এইদিকে যেতে পারি, ওদিকে যাই, এই কনস্ট্রেন্ট, এই মুভমেন্টস বাদ দিয়ে আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, তাহলে আমি বলবো আমি চেষ্টা করেছি রিয়াক্ট করার, ইনঅ্যাক্ট করার বা বিহেভ করার। কখনোই অভিনয় করব বা এইটা আমাকে হ্যাঁ, অবভিয়াসলি যেখানে ফ্লোরে ডিরেক্টর থাকবেন হুম তার হুম কথাই আমি শুনবো এবং শুনতে বাধ্য। ছোট থেকে এটাই শিখে এসেছি, তার কথা শুনছি। আশেপাশে যারা সিনিয়র্স আছে তারা যেভাবে গাইড করছে নিজেকে, তাদের থেকে একটু নেওয়া, ওনার থেকে একটু নেওয়া। অনেক সময় হয় টেকনিশিয়ানসরাও বলে দেন, হুম হুম সেটা খুব হেল্প করে তাদের এক্সপিরিয়েন্স থেকে। তো ওইটা নিয়ে আবার নিজের কিছুটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি চেষ্টা করি পারফর্ম করার। তো আগে যে মেকআপ রুমে যে জায়গাটা যেভাবে ছিল, সিনিয়রদের থেকে অ্যাডভাইস নেওয়া বা এটা হচ্ছে না এটা আমাকে বলে দাও, এইভাবে এই কনভারসেশন কি এখনো মেকআপ রুমে আছে? আহ আছে, কারণ আমি নিজে গল্প শুনতে খুব ভালোবাসি। হুম এবার যেটা হয় যে যখন সিনিয়রদের সাথে দেখা হয় তখন চেষ্টা করি তাদের ঘরে, আমি কারোর ঘরে গিয়ে আড্ডা মারাটা আমি নিজে খুব পছন্দ করি হুম না। হুম হুম আমি যখন যাই তারা যদি থাকেন, তাদের পাশে গিয়ে বসে একটু গল্প শুনলাম, একটু তারা যে আলোচনাটা আছে সেটার মধ্যে থাকার চেষ্টা করি। এবার এটা খুব ভুল কথা হবে যে এখনকার জেনারেশন সেটা বিলিভ করে না। হয়তো কিছু হুম হুম সংখ্যা আছে মানুষ যারা এটাতে বিশ্বাস করেন না, তারা মনে করেন আমি তো বেশ আছি। হুম হুম কিন্তু হ্যাঁ, শেখার জন্য, জানার জন্য হুম এই আলোচনার মধ্যে থাকাটা খুব দরকার। তবে গিয়ে বলে না যে লম্বা রেসের ঘোড়া, হুম এমনি এমনি কেউ হয় না। হুম সবকিছুর মধ্যে থাকলে বোধহয় সেটা আপসে তৈরি হয়ে যায়। আর ভিতরে একটা আর্জ থাকা উচিত যে আমি শিখতে চাই, আমি জানতে চাই, হুম আমাকে এটা করতে হবে। বিকজ যে প্যাটার্ন অফ অ্যাক্টিং কিছু বছর আগে হতো সেটা কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। হুম সেম পোশাক আশাক, মেকআপ, হেয়ার স্টাইলিং সবটাই কিন্তু পাল্টাচ্ছে, সবটাই কিন্তু পড়াশোনা করতে হচ্ছে মানুষকে, হুম তবে হুম গিয়ে জিনিসটা এগোচ্ছে। হুম আমরা কেউ পিছিয়ে থাকতে চাই না, হুম সবাই হুম এগোতে চাই। হুম তো এটাই ব্যাপার। উম, এই যে এখন খুব শোনা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার আছে তার উপরে ডিপেন্ড করে কাস্টিং করা হচ্ছে। আহ, এইখানে আমি একজন ডিরেক্টরের সঙ্গে কথা বলেছিলাম, তার বক্তব্য হচ্ছে গিয়ে একজন ব্যায়ামবীর, হুম মানে হুম। সে জিমে জিমে থাকে এরকম একটি ছেলেকে প্রথম নিয়ে এলো। আহ, আর হচ্ছে গিয়ে আর একজন হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সার, তার সঙ্গে অভিনয়ের কোনো যোগাযোগ নেই, কারণ তার বেসিক নিড ওটাই নয়। তো তাকে এনে তার ফলোয়ার্স এর জন্য একটা মেগা সিরিয়ালের কিংবা একটা প্রজেক্টের তাকে মেইন করে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে এই ডিরেক্টরের উপর পুরো প্রেশারটা পড়ে, এদের অ্যাক্টিং শেখানো, অ্যাক্টিং করানো, আমার একটা এই প্রশ্ন ব্যাপারটা। আছে। যদি মানে আমরা ক্যাপ্টেন অফ দ্য শিপ হুম ডিরেক্টরকে বলি, হুম তার উপর যখন এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, হুম তাহলে সে কেন সেটাকে অ্যাকসেপ্ট করছে? আমার এই প্রশ্নটা করতে খুব ইচ্ছা হয় হুম তাকে। এবং কি হয়, আমরা ছোট থেকে মানে যখন হুম থেকে হুম কাজ শুরু করেছি তখন থেকেই দেখেছি যে ডিরেক্টর হচ্ছে হুম সব। হুম লাইক মা, বাবা, যা কিছু বলা যায়, আমরা তো বাড়ি থেকে যখন বেরিয়ে হুম আসি তখন এই কাজের জগৎটা আমাদের পরিবার। হুম তো সবসময় ক্যাপ্টেন অফ দ্য শিপ যা বলবে সেটাই হবে, হুম এটাই দেখে এসেছি। হুম এখন ইদানিং কালে হয়তো 5-7 বছর দেখছি জিনিসটা একটু পাল্টে গেছে। হুম তো আমার প্রশ্ন, আগে সেটা কেন পাল্টালো? হুম সেটা যদি পাল্টায় তাহলে তো এটা পাল্টাতে বাধ্য। হুম এই যে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে আহ, মানে কাস্টিং করা হচ্ছে, এটা তো নিশ্চয়ই তুমি শুনেছো বা একদম, এই সেটা হয়, আলোচনাটা সেটা হয়। চোখের সামনে দেখেছি, কিন্তু সেটা কতটা ফ্রুটফুল হয়, হুম আই হ্যাভ সাম ডাউটস। মানে এইটা এইটা মানে তোমরা যারা এত বছর ধরে কাজ করছো বা অনেক দিন ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছ, মানুষের মনে জায়গা করে নিয়েছো, তো তোমাদের তোমার কি মনে হয় যে আমাদের এবার একটু সোশ্যাল মিডিয়াতে যেতে হবে বা একটু অ্যাক্টিভ থাকতে হবে, সেটা কি কখনো মনে হয়েছে? দেখো, সোশ্যাল মিডিয়ায় আমি যে খুব অ্যাক্টিভ তা কিন্তু নয়, বাট
আমার যে টিম আছে তারা ভীষণ ভাবে পুশ করে ছবি হুম দেওয়াতে, রিলস বানাতে। এবার আমি খুব একটা কমফোর্টেবল নই, আমার যেটা জনরা, আমি যেটা হুম ভালোবাসি আমি সেটাই পোস্ট করি, বা আমার পোর্টফোলিওটা ওরকম ভাবেই তৈরি হয়েছে। এবার কারোর যদি তাতে ভালো লাগে, হুম 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 ভালো লাগলো, আর কারোর যদি মনে হয় যে না খুব খারাপ, ভীষণ ব্যাকডেটেড, তো সেটা আমি, এটাই তো আমি, মানে হুম হুম আমাকে যদি কেউ কাস্ট করে সেটা দেখেই কাস্ট করবে। এবং এত বছরের, এত বছর ধরে কাজ করছি উইথ লট অফ ডেডিকেশন অ্যান্ড ডিসিপ্লিন, বা যে ধরনের চরিত্র করেছি, এই তো নয় যে শুধু আমি দুর্গা বা বেহুলা, হুম 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 উম, মা তারা হুম তা বাদ দিয়েও তো অনেক ছোট ছোট চরিত্র করেছি বা পাঠ করার চেষ্টা করেছি। সেটা দেখে যদি কারোর মনে হয় হুম যে এই মেয়েটাকে দিয়ে এই পাঠটা করানো যাবে, হুম সে নিশ্চয়ই ডাকবে। মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে, যাই হয়ে থাকুক না কেন, ডিরেক্টরস ভিশন ওয়ার্কস। হুম সে যদি মনে করে যে এই মেয়েটাকে দিয়ে কাজটা করানো হুম। যাবে, সে করাবে। মানে তুমি নিজেকে খুব একটা বেশি চেঞ্জ করতে চাও না, তোমার স্বাতন্ত্র্যতা তুমি আমি বজায় রাখতে অভিনয়ের চাও। প্যাটার্ন চেঞ্জ করতে খুব হুম ভালোবাসি, আমি ইনোভেশন পছন্দ করি, আমি ক্রিয়েটিভিটি পছন্দ করি। কিন্তু আমি যেটা পারি না সেটা হুম যদি আমাকে জোর করে করানো হয় হুম সোশ্যাল মিডিয়ায়, হুম সেটাই আমার আপত্তি হুম। আছে। মানে সোশ্যাল মিডিয়ায় তোমায় যেটা চাইছো সেইটুকু ভাবেই পোর্ট্রেট হোক, তার জন্য যদি তোমাকে কেউ একজন কাস্ট না করে তাতে তোমার খুব আমার একটা আমার বেশি। খুব একটা, আমি অদল হুম বদল, আমার ভীষণ ভাবে পৃথিবী হুম হুম ধসে গেল এরকম আমার হুম মেন্টালিটি নয়। আমি যেটা, আমি সেটাই থাকতে চাই। আমার তো পোশাক আশাক দেখে আমাকে কাস্টিং করছে না, আমার হুম আমার ক্রাফটটা দেখে লোকে আমাকে কাস্টিং এত বছর করেছে, আগামী দিনেও তাই করবে। আমি হুম কি পড়ি বা কিভাবে কথা বলি সেটা ইজ নট ইম্পর্টেন্ট, হুম আমার কাজটা ইজ ইম্পর্টেন্ট। হুম। আহ, এখানে উম, যে কোন মানুষটা না থাকলে অভিনেত্রী পায়েল দে হতো না? একটা ডেফিনেটলি সাপোর্ট ফ্যামিলি থেকে ছিল। আর আমি বলবো এই যে, মানে পোকাটা, হুম পোকাটাকে খুঁচিয়ে খুঁচিয়ে মারবে, সেটা আমার থিয়েটার ডিরেক্টর রমনজিৎ কর। হুম তো উনি আমরা তখন ওনার সাথে যোগাযোগ হচ্ছে স্কুলে স্কুলে, আমাদের ব্রিটিশ কাউন্সিল থিয়েটার ফেস্টিভ্যাল হতো তখন, এখন হুম এখন সম্ভবত হয় না। তো সেইখানে সেটা একটা না, কি বলবো, একটা ধাপ এই অভিনয়ের জগতের সাথে হুম যুক্ত হওয়ার। আমার মা একজন যাত্রা শিল্পী, কিন্তু কখনো আমার মনে হয়নি যে আমি অভিনেত্রী হব। আমি সবসময় ভেবেছি আমি একজন নৃত্যশিল্পী হব। হুম তারপরে একদিন হঠাৎ এই স্কুলেই আর কি, যখন আমরা প্র্যাকটিস করছি, হঠাৎ করে একটা ফর্ম এলো যে এরকম ব্রিটিশ কাউন্সিল থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে, স্কুল পার্টিসিপেট করবে, হুম আর ইউ ইন্টারেস্টেড? তাই বললাম হ্যাঁ, দেখি না, একটু চেষ্টা করে। তো সেইখান থেকে আর কি স্টেজের অভিনয়টা শুরু। হুম তারপরে ম্যামের সাথে দেখা হলো, তারপর বিভিন্ন ডিরেক্টরসদের সাথে দেখা হলো, যার বিভিন্ন দেশের ডিরেক্টরসদের সাথে দেখা হলো, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে করতে মনে হলো যে আমি না, মানে সেই কুয়োর ব্যাঙের মতন ছিলাম, এবার আমার হুম বেরোনো হুম উচিত এবং আমার শেখা উচিত। সেখান থেকে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপস করা, উইথ গডস গ্রেস আমরা, মানে এই থিয়েটারের দল, আমরা লন্ডন গেছিলাম 2008 সালে। ইন্ডিয়া থেকে দুটো দল গেছিল, একটা কলকাতা থেকে, একটা হুম ব্যাঙ্গালোর থেকে। হুম তো কলকাতা থেকে আমরা গেছিলাম, সেখানে গিয়ে পারফর্ম করা, এবং একটা পারফরমেন্স দেখে আমাদের কাছে আবার নেহেরু সেন্টার থেকে হুম ওখানকার ইনভিটেশন এলো, আমরা সঙ্গে সঙ্গে সেখানে গেলাম। এবার কল শো এসেছে, সেটা একটা বিশাল ব্যাপার, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা, এইসব করে অদ্ভুত একটা না, কি বলবো, তখন মনে হতো যে ও বাবা, এটাই তো জীবন, এটাই এটাই আমাকে করতে হবে। তারপরে আহ মানে এই সো কল্ড গ্ল্যামারাস জগতে পা দেওয়া। হুম। তোমার মা আর তুমি মা, মানে তুমি যখন মা হয়েছে, আর এই দুজন মায়ের মধ্যে পার্থক্য কি বা সিমিলারিটি কি? মাদের খুব একটা পার্থক্য হয় না। আমি যখন ছোট কিন্তু দুটো ছিলাম, জেনারেশন তো আলাদা। দুটো জেনারেশন আলাদা, বাট হয় না যে চিন্তাধারা, সে তো আমারই মা, হুম হুম আমি তার মতনই চিন্তা করি, বা আমার ভাবনাটাও তাই। মায়ের একটা মানে মা ভীষণ এরকম, মানে প্রোটেক্টিভ। আমি সেটা মেরাকের প্রতি নই, আমি মেরাককে ছেড়ে দিয়েছি, হুম ও যেরকম হতে চায় ও হোক। মানে এরকমও হয়েছে যে পড়ে গেছে, আমি দেখছি যে উঠুক, ও নিজে দাঁড়াক, আমি ওই ঘ্যান ঘ্যানে প্যান প্যান এনে, হুম হুম মানে ওইটা আমি কখনো চাই না মেরাক হোক। মেরাক নিজের পায়ে দাঁড়াবে, এবং সেটা ছোট থেকে ওর মধ্যে ঢোকানো যে তুমি হুম পড়ে গেছো, তো তুমি আস্তে আস্তে ওঠো, ওঠে নিজেকে কাম করো, কনসোল করো, তুমি দাঁড়াও, তারপর তো আমি আছি হুম হুম সাপোর্ট দেওয়ার জন্য। তো এটা ওর অনেক ছোট থেকে। মেরাক খুবই ম্যাচিওর, হুম খুবই ম্যাচিওর একটা বাচ্চা। হুম।
তোমার মায়ের কোন গুণটা যেটা তুমি নিজের মধ্যে অ্যাড অন করেছো? আ- পেশেন্স। পেশেন্স। উম, তোমার ছেলের নামের মানেটা কি? মেরাক হচ্ছে লাদাখের একটা ছোট্ট গ্রামের নাম। হুম। তো আমরা সেখানে যেতে পারিনি, তাই ওর নাম মেরাক। আর মেরাকের ক্রোয়েশিয়ান ভাষায় হচ্ছে ফাইন্ডিং হ্যাপিনেস ইন টাইনি লিটল থিংস। হুম। এটা হচ্ছে মেরাক। ও জানে ওর নামের মানে? ও তো জানতে চায় না, আমার নাম মেরাক, হুম। এটুকুই জানে, এটাই অনেক। তোমার হাজবেন্ড অ্যাক্টিং করে। দুজন এক প্রফেশনে থাকার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি পুরোটাই আন্ডারস্ট্যান্ডিং এর উপর। হুম। আমার তো মনে হয় অনেকে বলেছিল যে এই সময়ের ব্যাপার হেন তেন, তো আমি তাদেরকে একটাই কথা বলেছি যে যদি একজন ডাক্তারকে বিয়ে করে, হুম। তো তারা তো বুঝবে তাদের প্রফেশনের হ্যাজার্ডস গুলো কি, হুম। গুফআপস গুলো কি। তো এর থেকে আর বেস্ট সলিউশন কি হতে পারে? হুম। তো আমার মনে হয় না, যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, তাহলে যে কোনো প্রফেশনে যে কেউ বিয়ে করতে পারে। ইটস অল অ্যাবাউট দ্য কম্প্যাটিবিলিটি। আদর্শ হাজবেন্ড ওয়াইফ রিলেশন কি তোমার অ্যাসপেক্টে? ওরম ভাবে কখনো ভাবিনি, অলওয়েজ বিন ফ্রেন্ডস এন্ড আদর্শ, মানে ওই ওই মানে হয় না যে, পন্থাটাতেই বিশ্বাস করি না। এইটা হতে চাই, এটা হতে হবে, যেটা হবে ফিউচারে দেখা যাবে, ভালোই হবে, যা হবে ভালো হবে। না আমাদের রিলেশন গুলোতে আমরা যেটা দেখি আর কি, সেটা হচ্ছে কি যে দুজন মানুষ একসঙ্গে আসে, আসার পর ওকে চেঞ্জ করার একটা প্রবল ইচ্ছা থাকে দুজনের মধ্যে। হয় তুমি আমার রাস্তায় আসো, আর নাহলে আমি তোমার রাস্তায় সেটা যাচ্ছি। ডিপেন্ড করে সিচুয়েশনস এর উপর। হুম। আমি যদি মনে করি যে, মানে আমি যদি আমাকে নিয়ে থাকি, আমি যদি এখন ভাবি যে উল্টো দিকের মানুষটা আমাকে বলছে এটা করতে হবে, আমি যদি বলি যে না আমি করতে চাই না, হুম। সো হুম। আমি এটাই, আমি হুম। এটা থাকতে চাই, তুমি যেরকম আছো থাকো। হুম। তো এইটা যদি নিজেদের মধ্যে বোঝাপড়াটা হয়ে যায়, তাহলে এত সমস্যা হয় না। হ্যাঁ, অনেক জায়গায় দেখা গেছে যে হচ্ছে না, প্রবলেমস হচ্ছে, হুম। তো এটা তো তাদের পার্সোনাল ম্যাটার। হুম। মানে তারা কিভাবে সেটাকে ঠিক করবে, হুম। হু অ্যাম আই টু কমেন্ট? হুম। সো এটা পুরোপুরি নিজেদের বিষয়, মানে হ্যাঁ, কে কিভাবে নিজের লাইফস্টাইলটা লিড করতে চায়। সেইটাই হচ্ছে গিয়ে মানে সেইটাই বোঝাচ্ছে তোমার কাছে কোশ্চেন গুলো করার এটাই কারণ যে আমাদের মধ্যে না ইনটলারেন্স দিন দিন বাড়ছে। মানে হয় আমার মতো হতে হবে, নাহলে আহ, যাত্রাপথটা একটা সময় গিয়ে থেমে যাচ্ছে। তো হচ্ছে কি, এটার কারণটা কি? মানে তোমার এটার মনে কারণ হয়, মানে তুমি কি ফিল করো? একটা দেখো, আমাদের মধ্যে তো মানে ওরকম ভাবে মানে ভেরি ডিফিকাল্ট, বাট আমার যেটা মনে হয় বাইরে থেকে যদি আমি ভাবি বা দেখি হুম। বা বোঝার চেষ্টা করি, একটা হয় সময়ের অভাব, হুম। একে হুম। অপরকে সময় না দেওয়া। আর একটা হতে পারে যে পারিপার্শ্বিক কিছু একটা সমস্যা হলো, সেটা নিয়ে হয় না যে তৃতীয় ব্যক্তি নাক গলাচ্ছে, হুম। হুম। তখন এই সমস্যাটা হতে পারে। হুম। তখন দুজনের ইগোটা কাজ করতে পারে যে হুম। ওয়াই ইজ শি অর হি, হুম। কেন ইন্টারফেয়ার করছে, মানে দুটো মানুষের মধ্যেখানে, এটাও একটা কারণ হতে পারে। আর সাইকোলজিস্ট তো নই, so পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতেও পারবো না, ইটস অল অ্যাবাউট দ্য সিচুয়েশন। হুম। হুম। প্রিয়জনদের মৃত্যু খুবই আহ, বেদনাদায়ক বা কষ্টের হয়, কিন্তু হচ্ছে কি সেখান থেকে আমাদের আহ, একটা নতুন শিক্ষাও দিয়ে যায়। আহ, তো আমি কোথাও একটা পড়ছিলাম, সেখানে লেখা আছে মানুষের জীবনে প্রিয়জনের মৃত্যু দেখাটা তাকে অন্যভাবে, অন্য দিকে, অন্য ধারায় ভাবতে শেখায়। সেই রকম কোনো ইনসিডেন্ট তোমার জীবনে? ফর্চুনেটলি এখন অব্দি হয়নি, মানে আমি নিজের চোখে সেটা দেখিনি, শুনেছি। মানে আহ, এটা বোধহয় ডিসকাস না করাই ভালো। তার কারণ যে ইনসিডেন্টটা হচ্ছে, কিছু আমি হুম। হুম। পার্সোনাল কিছু জিনিস আমি শেয়ার করা একদম পছন্দ করি না, তো এই প্রশ্নটা বাদ দিয়ে অন্য কিছু থাকুক। মেন্টাল হেলথ, মানে মাঝে মধ্যে যখন তুমি লো ফিল করো, সেটা কি করো? করলে সেটা থেকে বেরিয়ে আসো কিভাবে? মেন্টাল হেলথ নিয়ে এটা বলতে পারি, মানে আবারও বলছি আমি সাইকোলজিস্ট নই, বাট হুম। আমার নিজের মনে হয় যে নিজের উপর না অনেক কিছু নির্ভর করে। হুম। যখন প্রচন্ড ওয়ার্ক স্ট্রেস হয়,
আমি জানি আমি যখন প্রচন্ড সকালবেলা 8টায় বেরিয়ে গেলাম, রাত্রি 10:30টায় ঢুকছি, আমি জানি আমার জন্য আমার ছেলে ওয়েট করছে, হুম আমাকে তাকে সময় দিতে হবে। হুম আমি যখন বাড়িতে ঢুকবো তখন আমার হাসি মুখটা দেখে ও হাসবে। হুম ও এক্সপেক্ট করে যে মাম্মা যখন ফিরবে, এই দরজাটা খুললাম মাম্মা বলে ঝাঁপিয়ে পড়লো, হুম ও কাঁধে উঠবে, পাটা জড়িয়ে ধরবে। তো আমাকে ওই ওই রেসপন্সটা ওকে করতে হবে। হুম আমি সবসময় ওই মোরস্ট হয়ে থাকতে পারবো না। অনেক সময় হয়েছে প্রচন্ড প্রচন্ড এক্সস্টেড একটা সিন করেছি যেখানে অসম্ভব এক্সর্শন হয়েছে, কিন্তু সেটা আমাকে লুকিয়ে রাখতে হবে। হুম তখন আমি যেটা করি, আমি মেরাকের সাথে খেলি। এবার খেলাটাই আমার হুম মানে কি বলবো, এখন রিলিফ পয়েন্ট হয়ে গেছে। এবার যখন ওটা না হয়, যখন আমি বুঝতে পারছি যে আমি আর পারছি না, হুম তখন বাড়ি ফেরার সময় যেটা করি, ইয়ার প্লাগটা দিয়ে দিই, সুন্দর গান শুনি, ওটা আমাকে রিলিফ দেয়। হুম যখন একা থাকি, তখন প্রচন্ড একটা স্ট্রেসফুল সিন হয়েছে বা অন্য কোনো কারণে আমি কমপ্লিটলি এক্সস্টেড, তখন যেটা করি, নাচটা ভালোবাসি, মাঝের মধ্যে একটু মিউজিক চালিয়ে নিজের মতন করে একটু রিয়াজ করলাম, নাচটাও রিয়াজের মধ্যেই পড়ে, হুম সেটা করি। অথবা বই পড়লাম, এমন একটা বই যার হুম সাথে মনে হুম হয় হয়তো টিন টিন পড়লাম, হুম মানে এরকম একদম পুরো কমপ্লিটলি আলাদা জনরার একটা বই পড়লাম, যেটা আমাকে হুম ভাবতে দেবে না হুম কিছু একটা, আমি অন্য একটা জগতে চলে যাই। বা আমি অ্যানিমেটেড ছবি দেখতে খুব ভালোবাসি, হুম সেইটা দেখি, এরকম ভাবে নিজের মাইন্ডটা ডাইভার্ট করি। বাট আমি অনেক সময় হয় যে মি জোন আমার একটা আছে, হুম আমার হুম ফ্ল্যাটের ছাদের একটা কোণা আমার সেট করা আছে, সেখানে গেলাম, একটু কফি নিয়ে বসে পড়লাম, আকাশের দিকে তাকিয়েছি, তো এইগুলো আমি করি। হুম কিন্তু ওই যে মানে কিছু একটা হলো সারাক্ষণ মোরস্ট হয়ে বসে, ওইটা আমি পারি না। হুম আহ, মানুষের জীবনে টাকার কতটা দরকার, ভীষণ ভাবে। আহ, তুমি সেটা কিভাবে ফিল করো, এবং টাকার ম্যানেজমেন্ট মানে ওকে, টাকার ম্যানেজমেন্ট খুব খারাপ, তার জন্য সারা জীবন বকা খেয়ে এসেছি, টাকা জমাতে পারি না। টাকা যে ভীষণ বাজেভাবে ওরাই তা কিন্তু নয়, হুম ভালো জিনিসেই খরচা করি, কিন্তু হয়ে যায়, আর হিসেবটা রাখতে পারি না। মানে দেখতে মনে হয় খুব গিন্নি গিন্নি সবকিছু পারি, বাট আলটিমেটলি এইটাই, খরচাপাতিটা আমি একদম ম্যানেজ করতে পারি না। এতগুলো বছর কাজ করে যা রোজগার করেছি, যা হুম পুঁজি একটু জমাতে পেরেছি, সেটা ওই নিজের মতন করে, যেভাবে একটা ফ্ল্যাট হয়, ছোট্ট ফ্ল্যাট, নিজের যা যা করার করে ফেলেছি। কিন্তু জমানোর দিক থেকে খুব খারাপ, মানে নেগেটিভ মার্কিং কেউ যদি দেয় 10-এ, হয়তো হুম মানে মাইনাসে 0, তারপরে যদি পয়েন্ট হুম। এরকম ভাবে চলে যাবে, মাইনাসে যাবে, ওটা প্লাসে যাবে না কখনো। না, টাকা ম্যানেজমেন্টটাও তো জীবনে একটা অংশ পার্ট। জানি, চেষ্টা করছি, শিখে যাবো কোনো না কোনো দিন। মানে হাজবেন্ড এই বিষয়ে হেল্প করে না? একদম মানে এই বিষয়ে আমি আমি আমার ডিসিশন এরকম। আমি 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 উম, সেটা নিয়ে কনভারসেশন হয়। যেমন আমি বারবার মেয়েদের এই কথাগুলো জিজ্ঞাসা করি, কারণ তারা সবার আগে বলে আমি ব্যাংকিং সেক্টর নিয়ে আমার অত মানে আমি ভাবি না। আমার কেউ একজন আছে, হয় হাজবেন্ড আছে, নয় বন্ধু আছে, নইলে বাবা আছেন, এরা ম্যানেজ করে। যেমন শেয়ার মার্কেট, আহ এইসব নিয়ে তোমার কোন রুচি আমার আছে? শেয়ার মার্কেটে কোনো রুচি নেই। আমাকে যে যখন বন্ধু বান্ধব যে যখন বলে যে শোন এইটাতে ইনভেস্ট করা উচিত, আমি তখন ইনভেস্ট করলাম। আমি প্রশ্নটা করি না, কারণ আমি বুঝি না ব্যাপারটা, যেটা বুঝি না সেটা নাক গলানো একদম পছন্দ করি না। এবার আমার ব্যাপারে কেউ নাক গলালো, আমি সেটাও মানে একদম অ্যালাউ করি না। বিকজ আমার মনে হয় আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, অনেক হুম ছোট থেকে মানে জাস্ট 12-এর পর থেকে রোজগার করা শুরু করেছি, হুম কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। সো আমি যেরকম ভাবে পারছি, যতটুকু পারছি আমি করছি। যদি কখনো মনে হয় যে আমার কিছু ডেফিনেটলি হুম জানা হুম দরকার, কমার্শিয়াল দিকটা, হুম তখন আমি জিজ্ঞেস করি প্রত্যেকে, মানে জনে জনে জিজ্ঞেস করি, যারা আমাকে বোঝানোর চেষ্টা করে, যতটুকু বুঝতে পারি বুঝি, যতটুকু ইনভেস্ট করতে পারি করি, বাকিটা পুরোটাই নিজের উপর, আমি কারোর কথা শুনি না। হুম। এ, তুমি বললে 19 বছর ধরে কাজ করছো। অলমোস্ট 19, হ্যাঁ এই বছর 19 19 বছর হয়ে যাবে। উনি একটা লম্বা সময় কাজ করে। এই 19 বছরে ইন্ডাস্ট্রি কিভাবে চেঞ্জ হতে হতে এসছে, ম্যাসিভ চেঞ্জ তুমি কি দেখেছো? বা তখনকার কাজ করে এখন এই যে আমার পাঁচ মনে বছর হয় যেটা ওপেনলি সবাইকে বলা যেতে পারে, সেটা হচ্ছে হুম ডিসিপ্লিন, ল্যাক অফ হুম ডিসিপ্লিন। আমাদের টাইমটা কনস্ট্রেন্ড হয়ে গেছে, হুম কিন্তু ডিসিপ্লিনটা জাস্ট হেবে, মানে হুম
ইনডিসিপ্লিন একটা লাইফ লিড হচ্ছে, ইনডিসিপ্লিন মানে ফ্লোরে অনেক সময় দেখেছি। আর যেহেতু গ্যাজেটস অনেক বেড়ে গেছে, আগে তো এত হুম গ্যাজেটস ছিল না, তো এখন ওইটার জন্য আমি দেখি যে মানুষজন সেটা ফ্লোরে যেই থাকবো না কেন ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। হুম তো যেই কাজটার জন্য যেই ক্রাফটটা আমি করতে এসেছি সেটার ফোকাস না করে বাকি জিনিসে ফোকাসটা হুম চলে যাচ্ছে। তো এইটা আমি বলবো আমি ভীষণভাবে নোটিস করেছি। হুম আহ, উম, অভিনেত্রী থেকে ভালো অভিনেত্রী হয়ে ওঠার ফর্মুলা কি তোমার কাছে? নিজেকে আপডেট হ্যাঁ, সব সেটা। সময়, প্রতিনিয়ত, প্রতিদিন, পারলে প্রতি মানে মুহূর্তে হুম একটা মিনিটে যদি কিছু শেখা যায় শেখো। যে সামনের জন যে আছে যদি মনে হয় যে এ, বিকজ অ্যাক্টার্সদের আমার মনে হয় অবজারভেশন পাওয়ারটার, অ্যাবজর্ব পাওয়ারটা সব থেকে দরকার বেশি। তো সেটা যদি একটু যদি সে চটু হয় পটু হয়, দেখবে, বুঝবে, সেটাকে অবজার্ভ করবে, দিয়ে সেটাই পরবর্তীকালে অ্যাপ্লাই করবে। আমি সেটা করি, বই পড়ার থেকে আমার মনে হয় অবজার্ভ করা এবং হুম অ্যাবজর্ব করা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। জীবনে বই পড়া আছে? মারাত্মক ভাবে বুকওয়ার্ম একদম বলবো না। আমি সব সময় যে বই নিয়ে বসে থাকি তা না, আমার হচ্ছে গান, নাচ, ইনস্ট্রুমেন্টস, এইগুলো নিয়ে আমার খুব ভালো লাগে। বা হুম এই নিয়ে যে সারাক্ষণ চর্চা করছি তা কিন্তু নয়, মানে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি, আমার ওই স্কুল টাইমের মতন হয়ে গেছে, সকাল হুম 8টায় বেরোবো, রাত্রি 10:30টায় ঢুকবো, তো এটা আমার ওয়ার্কিং আওয়ার্স। হুম তার মধ্যে যেটুকু সময় পাই আমি সিরিজ দেখলাম, ছবি দেখলাম। বই আমি পড়তে পারি না স্টুডিওতে, কারণ সেই সময়টুকু পাই না। বাট হ্যাঁ, যদি সময় পাই, একটা কিছু বই থাকে, সেটা একটু চোখ বুলিয়ে নিলাম, দেখলাম। সেটাতে অবভিয়াসলি বই মানে ইন্টারেস্টিং জিনিস থাকবে, হুম তার মধ্যে যে লাইন্স গুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করলাম, হুম এই করে যদি সময় পাই সেটুকু করে ফেলি। মানে বসে থাকি না, খালি কিছু না কিছু হতে থাকে। হুম তো সেটা করি আমি, চর্চার মধ্যে থাকা ভালো এবং থাকতে ভালোবাসি, সেটা যে কোনো চর্চা, অ্যাপার্ট ফ্রম পলিটিক্স আর ম্যাথমেটিক্স। না, আমি পলিটিক্স নিয়ে কোশ্চেনটা করতাম, একটু আই নিউ দ্যাট। পিছিয়ে দিচ্ছি এটা নিয়ে। আহ, সেটা হচ্ছে কি যে এই যে পারসেপশন তৈরি করা হয় সোশ্যাল মিডিয়ায়, ট্রোল হয়ে যায়, মানে আমার মতো নয়, মানে হচ্ছে গিয়ে সেই লোক সেই লোকটা মানে সেই লোকটা পৃথিবীতে এক্সিস্টই করবে না। হয় আমার মতো হয়ে যেতে হবে, আমি যে ভাবনা চিন্তায় বিশ্বাস করি সেই ভাবনা চিন্তারই প্রসার প্রসার প্রচার তাকে করতে হবে, না হলে তাকে ট্রোল হবে। এই মানে এই ভয়টা হয় তোমার যে ট্রোল হয়ে গেলে সেইটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে, না, বা ওইটা যদি কোনো? কেউ ট্রোল করে আমাকে, প্রথমত আমি পাত্তা দিই না, কারণ আমি নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায় আজকে একটা জায়গা তৈরি করতে পেরেছি বলে আমার মনে হয়, হুম উইথ হুম অনেস্টি। এবার আশেপাশের লোক আমাকে কি বললো না বললো, হুম কোনোদিনই সেটা আমাকে ইফেক্ট করেনি কোনোভাবে, কারণ তারা আমাকে এসে খাইয়ে দেবে না, হুম তারা আমার সংসার চালাবে না, আমাকে আমারটাই দেখতে হবে। তো তারা কি ভাবলো আমার ভেবে কোনো লাভ নেই, আমার ওই সময়টাই নেই। রাদার হুম ওই সময়টা যদি আমি অন্য কিছু ক্রাফটে হুম বিশ্বাস করি, এখন তো মেরাক চলে এসেছে, তো ওই সময়টা যদি আমি মেরাককে দিই, তাহলে মনে হয় ইটস মোর ফ্রুটফুল। হুম মানে আমি আরো অনেক কিছু করতে পারবো, হুম অনেক কিছু শিখতে পারবো। তো ওই ব্যাপারটাতে আমি কান মাথা কিছুই গলাই না, আমার কিচ্ছু এসে যায় না। হুম। তোমাকে যদি একটা টাইম মেশিন দেওয়া হয়, কোন একটা ইনসিডেন্ট বা কোন একটা ঘটনা তুমি রিভিজিট করতে চাও, সেই ঘটনাটা কি? আচ্ছা, কোন ঘটনা? উম যখন বিদেশে গেছিলাম, হুম সেখানে গিয়ে যেভাবে ওয়ার্কশপ গুলো আমরা করেছি, হুম আমার খুব ইচ্ছে করে, মানে বিদেশ না হোক অন্য কোনো, মানে এমন একটা জায়গায় যেখানে অনেক কিছু, অনেক দেশের মানুষ আসে, হুম হুম বিভিন্ন ভাষা হয়, আমরা কেউ কারো ভাষা, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, হুম কেউ কারো ভাষা বুঝি না, বডি ল্যাঙ্গুয়েজে ইমোশনস গুলো বুঝি, অভিনেত্রী তো, হুম তো ইমোশন দিয়ে আমরা এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস করতাম। হুম কেউ কারোর ভাষা, মানে সে চায়না থেকে এসছে, চাইনিজ ভাষায় কথা বলছে, মঙ্গোলিয়ান, মানে আমরা জানি না চিনি না, কিন্তু কাজটা হয়ে যাচ্ছে অদ্ভুত ভাবে, হুম অদ্ভুত ভাবে, মানে ফ্লোরটা বলে না যে ফ্লোর হুম অদ্ভুত এনার্জি দেয়, ওরকমই হচ্ছিল সেইবারে সেই দিনটা। তো হুম আমি ওই দিনটা রিভিজিট করতে চাই। হুম খুব ইন্টারেস্টিং হয়েছিল ওয়ার্কশপ, খুব ভালো হয়েছিল। হুম। এই ভেরি রিসেন্ট তালমার, আহ, নামটা ভুলে গেলাম। তালমার রোমিও জুলিয়েট। তালমা রোমিও জুলিয়েট, সেটাতে কাজ করেছো, সেখানে ক্রিয়েটিভ ডিরেক্টর হচ্ছে অনির্বাণ। তো অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কি রকম ইনপুট থাকে তার কাজের মধ্যে? অনির্বাণের সাথে এটা আমার দ্বিতীয় কাজ হ্যাঁ। বলা যায়। প্রথমে মুখোশ করেছিলাম, হুম সেখানে অনির্বাণ আমার অপোজিটে ছিলেন, হুম অভিনেতা,
অনির্বাণ এক ধরনের মানুষ। এবার যখন ও আমার ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আবার অন্যভাবে চিনলাম, হুম অনির্বাণ 4টে কি 5টা লাইন বলবে হুম ব্রিফ দেওয়ার জন্য। এবার যারা বুঝতে পারবে হুম বা যারা সত্যি কাজটা করতে যায় তারা কিন্তু ওই লাইনটা যদি ধরে না, হুম পুরো জিনিসটা বুঝে যাবে। 4টে হুম কি 5টা লাইনও দরকার নেই, হুম ওর ব্যাখ্যাটাই এরকম। হুম তো আমি বলবো আমি ওর কাছ থেকে অনেক কিছু ডেফিনেটলি শেখা। হুম যেভাবে বলেন, হুম যেভাবে অভিনেতার ভেতর থেকে ওই ক্রাফটটা, ওই জিনিসটাকে বের হুম। করে আনেন, সবার পক্ষে সেটা সম্ভব নয়। অনির্বাণ সেটা পারেন। মানে কে এগিয়ে, অভিনেতা অনির্বাণ না ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ? দুটো দুটো ভূমিকায় তুমি তার সঙ্গে কাজ করেছো। আমি বলবো ক্রিয়েটিভ ডিরেক্টর। মানে হুম অভিনেতা ভালো, কিন্তু আমার বেশি ভালো লেগেছে ওই মানুষটাকে। হুম এত সুন্দর করে বুঝিয়ে দিল, মানে হুম 4টে লাইনে একটা ক্যারেক্টার স্কেচ বোঝানো হুম ডিফিকাল্ট, হুম বাট ও শব্দ চয়ন গুলো যেটা করলো সেটা হুম কিন্তু অসম্ভব ভালো। হুম তো আমি বুঝে গেলাম আমাকে কি করতে হবে, হুম এবং রাইট মোমেন্টে গিয়ে আস্তে করে বুঝিয়ে দেওয়া, হুম সেটাও মানে অবভিয়াসলি ডিরেক্টর সেটা হুম বুঝবেই। মানে আমি বলছি না অভিনেতা খারাপ, হুম বাট আমার হুম ক্রিয়েটিভ ডিরেক্টরকে বেশি বেশি ভালো লেগে গেছে। হুম মানে অসম্ভব ভালো একটা হুম ক্রিয়েটিভ ডিরেক্টর বা ডিরেক্টর। কমিটমেন্টের ভ্যালুস কি তোমার জীবনে? মারাত্মক, নইলে এতগুলো বছর থাকতেই পারতাম না, দূর করে দিত আমাকে ইন্ডাস্ট্রি। আরেকটু যদি এলাবোরেট করে ব্যাপারটা বলো আর কি, মানে হয় না আমরা কোথাও একটা, মানে কমিটমেন্ট কি রিলেশনশিপের দিক না থেকে যে না? কোনো যে কোনো আমি অ্যাসপেক্টে, ওটাই বলছি যে কাজের যদি ক্ষেত্রে হতে কমিটেড পারে। না হতাম, হুম আমি রিলেশনশিপের দিক থেকে বলছি না, কারণ রিলেশনশিপে অনেক সময় আপ ডাউনস হয়, হুম হুম বাট কাজের ক্ষেত্রে বলছি যদি আমি কমিটেড না থাকতাম, হুম তাহলে এতগুলো বছর লোকে, আমি আশা করি ভালো কথাই বলেছে আমার সম্পর্কে, খারাপ খুব কম কথাই বলেছে, মানে কম লোকজনই বলেছে। কমিটমেন্ট না থাকলে কোনো কিছু হয় না। ডিসিপ্লিন, ডেডিকেশন, কমিটমেন্ট, হুম 3 key words সাকসেসফুল হওয়ার জন্য। হুম আমি কতটা সাকসেসফুল হয়েছি আমি জানি না, কিন্তু আমার জার্নিটা খারাপ হয়নি, এতগুলো বছর ধরে হুম স্মুথই গেছে। প্রথম দিকে অনেক হার্ডলস, অনেক কি বলবো, রাস্তাটা অতটা সহজ ছিল না, কারোর জন্যই নয়, কারণ হুম প্রথম এসছি, কোনো হুম মানে কি বলবো, সাপোর্ট নেই, কাউকে চিনি না, জানি না। হুম নিজে শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল, কিছু ক্রাফটস শিখেছিলাম, একটা থিয়েটারে ব্যাকগ্রাউন্ড ছিল, যেটা এখানে আমার মনে হয় কোনো কাজে লাগেনি, কারণ কাউকে বোঝাতেই পারিনি হুম ব্যাকগ্রাউন্ডটা কি। অতএব আমি ওটা ধরছি না যে আমি আগে কি করে এসেছি। আমি হুম নতুন ভাবে নতুন করে একটা জার্নি শুরু করেছি, সেখান থেকে আজকে এই জায়গাটায় আসা, পুরোটাই 3টে keywords। হুম। আমাদের রিসার্চ টিম তোমার সম্পর্কে একটা তুমি এক জায়গায় বোধহয় কোথাও একটা বলেছিলে বা কোথাও একটা কমেন্ট করেছিলে, যেটা হচ্ছে কি কাজ পাওয়ার জন্য আমাকে কারোর সাথে ডেটে যেতে হয় না। এই কথার অ্যাসপেক্ট কি ছিল? এটা হয়তো কোনো প্রশ্ন করেছিল এই রিগার্ডিং রিগার্ডিং কি কিছু একটা হয়েছিল, তুমি বলেছিল। অফকোর্স আমাকে যেতে হয়নি, মানে হুম যখন ফোন কলতেই কাজটা হয়েছে, মানে যতগুলো এসছে হুম সব থ্রু ফোন। এবার মানে কফি খেতে যাব, ঠিক আছে কফি খেতে যাব, সেই মানে কেন যাব আমি হুম কফি হুম খেতে হঠাৎ করে, আমার সত্যিকার অত সময় নেই। হুম বাট হ্যাঁ, যদি কোনো মিটিং হয়, যে ক্যাফেতে হলো মিটিং, যে আমি হুম আম, তুমি এই কাজটার জন্য একটু মিট করতে পারবে, হুম আমি স্ক্রিপ্টটা ডিসকাস করবো, সেটাও হয়তো হয়নি, মানে সবটাই হুম অফিসে হয়েছে, ওভার দ্য ফোন হয়েছে। আর হুম আজকাল তো মানে কিছু, আমি ডেইলি সোপের কথা বলছি, গল্প জানতে চাইলে চরিত্র জানতে চাইলে পুরো গল্পটা বলে দেয়, হুম চরিত্রটা আর কেউ বলে না। হুম তো এটা একটু সমস্যা হয়। বাট ইয়াস, মানে আমি কাজের জন্য কারোর সাথে ডেটে যাব, মানে আমার অত সময় নেই বেসিক্যালি, মানে এন্ড আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আহ, বাংলা ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ আছে? আবার সেই প্রশ্ন। থাকতে পারে, কিন্তু আমার সাথে কখনো ঘটেনি। হয়তো থাকে, হয়তো আছে, বাট আমি কখনো এরকম ফেস করিনি। বা এর পুরোটাই না নিজের উপর নির্ভর করে, মানে কেউ যদি অফার দেয় আমি যাবো কেন? ইফ আই এম কনফিডেন্ট এনাফ অ্যাবাউট মাই ক্রাফট, হুম আমাকে সে অফার দিল দিল না, কি ম্যাটার করে? হুম আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে আমার কাজটা ইম্পর্টেন্ট। আমি যদি কাজ জানি, কনফিডেন্টলি গিয়ে বলতে হুম পারি আমি কাজটা পারবো হুম বা করে দেখাবো। এবার যদি আমি একদম খাজ্জা অভিনয় করি, মানে কিছুই পারি না, হুম তাহলে তো উল্টো দিকের মানুষটা অ্যাডভান্টেজ নেবে। হুম এবার তোমার উপর নির্ভর করছে তুমি সেটা কিভাবে ডিল করবে। হুম ডু ইউ অ্যাকসেপ্ট ইট অর ডু ইউ রিজেক্ট ইট? হুম তোমার উপর নির্ভর করছে। মানে এখানে আমার একটা মানে বিষয় আছে, আমি যত যাদেরই মোটামুটি আমি এই কোশ্চেনটা করি, তারা একটা অদ্ভুত পলিটিক্যাল কারেক্ট
কোট আনকোট একটা উত্তর দেয়, মানে আমি আমার রাস্তা চেঞ্জ করে নেব, কিন্তু আমি লোকটাকে সামনে বসে বলবো না যে তুমি এটা যেটা বলেছো সেটা ঠিক বলনি। তো আমাদের মধ্যে ওইটুকু তো কমিটমেন্ট থাকা উচিত। আমাকে যদি কেউ একজন খারাপ প্রস্তাব দেয় বা ওই ওই ভিশন নিয়ে কথা বলে, তাহলে আমি তোমাকে বলবো না তুমি ভুল জায়গায় ভুল লোকের সঙ্গে ভুল কথা বলেছো, অফকোর্স তাকে বলা উচিত তুমি ঠিক নাও, মানে এই এই কাজটা কি আমাদের মধ্যে থাকা উচিত একজন মানুষ হিসেবে? অফকোর্স থাকা উচিত, অফকোর্স থাকা উচিত। তাতে হয়তো সে জীবনে যদি আমরা দুটো আমাকে যদি সামনাসামনি বলে যে আমি মানে আমি এই কাজটা তোমাকে দেবো, তার বিনিময়ে তোমাকে এটা করতে হবে, প্রথম প্রশ্নই কেন করবো ভাই? আমার মুখ থেকে এটাই বেরোবে, কেন করবো? তুমি কে? মানে তুমি কাজ দিয়ে কি আমাকে উদ্ধার করছো? এবার হ্যাঁ, নতুন যারা আছে তাদের হয়তো এইটা বলার ক্ষমতা থাকবে না, তারা অন্য কিছু বলুক, বাট বলুক, পরে বাইরে এসে মিনমিন করার থেকে সেখানে বলুক, বলে বেরিয়ে আসুক। মানে এইটুকু তো আমাদের আরেকটা ফ্যাক্টর আছে, যারা শিল্পীরা যাচ্ছেন কাজ করতে, তারা নিজেদের কিভাবে ওখানে নিয়ে যাচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তার অ্যাপ্রোচটা কি? আমি তো উল্টো দিকের মানুষটাকে সবসময় দোষ দেবো না, যিনি গেছেন অডিশন দিতে তার অ্যাপ্রোচটা কি, সে ওখানে গেছে কি মেন্টালিটি নিয়ে, শুধু কাজ নাকি কাজ বাদ দিয়ে আমি কম্প্রোমাইজ, সেটাও ইম্পর্টেন্ট না? আমি শুধু উল্টো দিকে দোষ কেন দেব? দুতরফাই জিনিসটা, দুতরফাই না, ও তোমাকে কেউ এখানে জোর করে না। অফার দিল, ইদার ইউ অ্যাকসেপ্ট ইট অর ইউ রিজেক্ট ইট, এন্ড রিজেকশন তুমি কিভাবে রিজেক্ট করছো, কে বলবে তোমাকে জোর করে বসিয়ে রেখে দেবে সেখানে? সেটা তো কেউ করে না। মানে এইটা তুমি তোমার প্রসেসে তুমি কিভাবে হ্যান্ডেল করো, এটা কমপ্লিটলি ওই মানুষটার উপর নির্ভর করছে যে সে কিভাবে জিনিসটা ডিল করছে। যে ডেইলি সোপ যখন তুমি করছো দিনের পর দিন, তখন বোরনেস আসে না? বোরডমটা কখন আসে? যখন আমি একই সিন বারবার করছি। এরকম হয়েছে, হয়নি তা নয়, ইদান 2-3 দিন ধরে আমার সাথে হচ্ছে। আমি স্ক্রিপ্টটা পড়ছি, আমি দেখছি একই কন্টেন্ট আসছে। এবার আমার চ্যালেঞ্জ হচ্ছে ওই একই কন্টেন্টকে আমি কিভাবে অন্যভাবে রিপ্রেজেন্ট করব। তো আমি তখন ওটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি এই ডায়লগটা ফার্স্ট সিনে বলেছিলাম, আবার সেম ডায়লগটা দিয়েছেন লেখক, তাহলে আমি এটাকে কিভাবে অন্যভাবে কিভাবে বলতে পারি? তখন ওটা আমার কাছে একটা গেম হয়ে যায়। 1:1 আমি নিজের সাথে খেলছি, কনফিউশন হয়, খুব ছড়াই মাঝে মাঝে, কিন্তু ওইটাও একটা যে এই যে গেমটা নিজের সাথে খেলছি, নিজেকে ইন্সপায়ার করার চেষ্টা করছি, পুশ করার চেষ্টা করছি, ওই চেষ্টাটার মধ্যে একটা অদ্ভুত মজা আছে। বোর হই না তা নয়, সবসময় তো এই খেলাটা খেলা যায় না, সেই সময়টা থাকে না বা সময়টা দেওয়া হয় না যে তুই 14 ঘন্টার মধ্যে করতে হবে। এবার আমি লেখককেও দোষ দিতে পারি না, কারণ সে সকাল থেকে রাত অব্দি লিখে যাচ্ছে। আর যারা কন্টেন্ট রাইটার বা যারা ক্রিয়েটিভটা দেখছেন, তাদেরও ওই মাথার উপর একটা চাপ থাকে যে এইভাবেই লিখতে হবে, কারণ চ্যানেল থেকে এইটাই বলেছে, তো সেটা রিজেক্ট করা যায় না। সব মিলিয়ে ফ্যাসাদে পড়ি, চেষ্টা করি ওটাকে ওভারকাম করার। এইখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে কিছু লোকের বক্তব্য, কিছু লোকের না, অনেক লোকেরই বক্তব্য, বেশিরভাগ লোকেরই এটা বক্তব্য যে আজকের ডেইলি সোপটা বড় রিগ্রেসিভ, প্রোগ্রেসিভ নয়। সময় পাল্টে যাচ্ছে, 6টা, 6:30, 7:30, 8:30, 9:30, কিন্তু লোক পাল্টে যাচ্ছে, মেগা সিরিয়ালের নাম পাল্টে যাচ্ছে, কিন্তু কমন ডায়লগ গুলো একই থেকে এবার যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি এতটাই রিগ্রেসিভ হয়, প্রোগ্রেসিভ না হয়, প্রোগ্রেসিভ কিছু দেখালে মানুষ কেন দেখতে চাইছে না? তাদের কেন ভালো লাগছে বউকে বাড়িতে ধরে পেটাচ্ছে শাশুড়ি মা, বা বাজে কথা বলছে, বা হাজবেন্ড অ্যাবিউজ করছে? তোমরা কেন দেখছো? আলটিমেটলি আমরা যা বানাই সেটা দর্শকের জন্য বানাই। মানে একটা চ্যানেল একটা কিছু ক্রিয়েট করছে, তার আগে কিছুটা রিসার্চ ওয়ার্ক হয় যে কি কন্টেন্ট নিয়ে লেখালেখি হবে বা তৈরি করা হবে সাবজেক্টটা, তখন তো রিসার্চ হচ্ছে, তারপরে এক্সপেরিমেন্ট হচ্ছে। এবার যখন এক্সট্রা এক্সপেরিমেন্টে যাচ্ছে, সব থেকে বিগেস্ট এক্সাম্পল টেলিভিশনে আমার এই মুহূর্তে আমি যদি বলতে পারি, সেটা হচ্ছে গানের উপরে। গানের উপরে শুরুটা একদম অন্যভাবে হয়েছিল, শেষটা আর এক রকম ভাবে হলো। গানের উপরে অডিয়েন্স টার্গেটটা অন্য ছিল, শেষের দিকে অডিয়েন্স টার্গেটটা অন্য হয়ে গেল। তাহলে এটা তো মানে
আমরা তো দর্শকের জন্যই বানাচ্ছি জিনিসটা, হুম এন্টারটেইনমেন্ট হুম ফ্যাক্টরটাকে মাথায় রেখে। হুম তো তাদের যদি মনে হয় যে এটা রিগ্রেসিভ, বা আমরা হুম অনেক সময় যারা টেলিভিশন দেখি না তারা বেশি বলে, আমি তো হুম টিভি দেখি না কিন্তু প্রচন্ড রিগ্রেসিভ। হুম তুমি যদি টেলিভিশন না দেখো তাহলে বুঝছো কি করে সেটা রিগ্রেসিভ না হুম প্রোগ্রেসিভ? হুম খুব জাজমেন্টাল হয়ে যাই আমরা মাঝে হুম মাঝে। হুম বাট যা করা হয় সেটা দর্শকের মেন্টালিটি বা ওটা মাথায় রেখে কিন্তু হুম লেখা হয় বা তৈরি করা। হুম হুম, এখানে আবার বিষয়টা নাম্বার গেম চলে আসে, টিআরপি এইসব চলে আসে। আমরা কি সবসময় মানে আহ, আমরা একজন শিল্পী হিসেবে, তো আমরা তো শিল্পী হিসেবে আমরা যখন কাজ করছি তারপরেও থেকে যেতে চাই। থেকে যাব তখনই যখন আমরা সমাজে কিছু ভ্যালুস ক্রিয়েট করতে পারবো। তো তোমার মনে হয় যে আমরা যারা এই এখনকার সময় যারা শিল্প করছি, মানে সেটা অ্যাক্টিং অ্যাক্টিং নিয়ে যেহেতু তোমার সঙ্গে কথা বলছি, তো আমরা কি ওইরকম ভ্যালুস কিছু ছেড়ে যেতে পারছি, না শুধুমাত্র এই নাম্বারস এর জন্য আমরা যেটা বলতে চাইছি বা বলা উচিত এখন সেটা বোধহয় থেকে খেলাটা সরে এসেছি? নম্বরের খেলা হয়ে গেছে। হুম এখন পুরোটাই নম্বরের খেলা। বাট হ্যাঁ, আম, ঘটনাচক্রে বা উইথ গডস গ্রেস বা যাই বলে থাকি হুম না কেন, আমার ক্ষেত্রে সেটা এখনো হয়নি। হুম মানে আমিও নাম্বারের পেছনে দৌড়াই না। হুম আমি এখন অব্দি জিজ্ঞেস করিনি কার সিরিয়ালের রেটিং কি হচ্ছে, আমি হুম আজ পর্যন্ত জানি না। হুম প্রথম কথা, আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম হুম টিআরপি জিআরপি এই কনসেপ্টটাই ছিল না। হুম হঠাৎ করে একটি চ্যানেল আসার পরে এটা একটা অদ্ভুত একটা হুম গেম চেঞ্জার হয়ে গেল। লোকে লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, এই করছে। সাডেন চেঞ্জ হলো কস্টিউম, হুম মানে লোকে তখন ঘুমোতে যাচ্ছে তখন হুম আইশ্যাডো হুম আর বেনারসি পরে। হুম আগে হুম সিরিয়ালে হুম এটা হতো না। তো দেয়ার ওয়াজ দিস চেঞ্জ। পুরোটাই নম্বরের খেলা, কে কত সুন্দরভাবে দেখাতে পারবে। হুম তো ঠিক আছে, বাট আমার কাছে এটা কখনো ম্যাটার করেনি। হুম নাম্বারস, ডিজিটস কিচ্ছু ম্যাটার করেনি আজ অব্দি। ম্যাটার বিকজ ওইটা নিয়ে আমি ভাবতে চাই না। হুম আমি আমার ক্রাফট, আমি আমার পারফরমেন্স নিয়ে রাদার ভাববো। ওইটা নিয়ে ভাবলে না মাথা খারাপ হয়ে যাবে। হুম ক্লাসেও কখনো ভাবিনি আমি ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, হুম কখনো ভাবিনি। হুম আমি বিশাল বড় পড়াশোনায় ভালো ছিলাম তা কিন্তু নয়। হুম আমার জাস্ট গতিতে গেছি, পড়াশোনা করেছি, মানে করতে হয় বলে করেছি না, ভালোভাবে পড়াশোনাটা করব, কমপ্লিট করব হুম কোর্স, হুম হুম ভালো কিছু করব, এইটা হুম সবসময় মাথায় ছিল। আই নেভার এভার, আমি কখনো নাম্বারের পেছনে দৌড়াইনি, হুম কখনো না। হুম আগামী দিনেও দৌড়াবো না। এই র্যাট রেসে ঢুকতে হয় জানি, আছিও জানি, বাট হুম আমি আমার গতিতে চলবো, হুম। ভালো কাজ করব সেই গতিতে। তুমি যে ভলিউমে কাজ করছো আজকের দিনে, সেখান থেকে তোমার যে ইনকামটা হয় সেটা নিয়ে আহ, বছরে দুবার ফ্যামিলি ট্রিপ বিদেশে যাওয়া সম্ভব? এত টাকা ইনকাম করে বাংলা সিনেমার হিরোইনরা? আমি তো বাংলা সিনেমা করি না। বাংলা সিনেমা বা সিরিয়ালের? টেলিভিশনের ক্ষেত্রে এখন অনেক অপরচুনিটি হয়ে গেছে, বিকজ টেলিভিশনের বাইরেও লোকজন শোজ করে। ওটা ইজ লাইক এ ডিফারেন্ট হুম ফিল্ড, যেটা আমি করি না। আমি পারি না করতে, এটা আমার ব্যর্থতা। আমি কমফোর্টেবল ফিল করি না। বাট হ্যাঁ, মানে আমি যে বিদেশে যাব, গিয়ে ঘুরবো ফিরবো, এটা আমার চয়েস নয়। না আমি আমি যদি বলছি বিদেশে যাই তাহলে আমি রাদার একটা পারপাস নিয়ে যাব, মানে হ্যাঁ ওয়ার্কশপস, হুম মিটিং পিপল, ইন্টারাক্টিং উইথ দেম, যাতে ওই কিছু নিতে পারি। হুম ঘুরতে হুম কার না ভালো লাগে, কে হুম না বিদেশে যেতে চায়। হুম আমিও আমার বাচ্চাকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে গেছি, বাট ওইটাই হচ্ছে যে গেছি ঠিক আছে, আমার ওই জায়গাটা আমার ভীষণ পছন্দ, আমার বন্ধু আছে, উই ক্যান অ্যাফোর্ড, সেখানে গেছি। মানে হুম। বারবার আমি পারবো না, আমার তো পয়সা নেই। হ্যাঁ, সেটাই আমি বোঝার চেষ্টা করছিলাম যে সত্যি কি মানে হয় না লোকে মানে আমাদের যারা এর সঙ্গে যুক্ত নয় তাদের একটা, তারা বিশ্বাস করে যে একটা বিশাল বড় টাকা আছে তাদের, বিশাল কিছু আছে, কিন্তু আমরা যেমন বাস্তবটা আয় করছি কতটা? তেমনি আমাদের ব্যয় আছে অনেক। আমরা হুম প্রত্যেক দিন এই যে মানে কি হয়, আমি যদি আজকে এই শাড়িটা পরে থাকি, হুম আমি কালকে সেম ইন্টারভিউতে, মানে এই হুম ইন্টারভিউতে যে শাড়িটা পরতে পারবো না, কারণ ওটা দেখিয়ে দেবে এটা। হুম মানে আমি করেছি, করিনি তা নয়, হুম করেছি। বাট এটা না ট্যাগড হয়ে যায় যে আমরা এইটা করতে পারবো না, হুম ওটা করতে পারবো না, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারবো না, হুম এটা অনেক ব্যাপার থাকে আমাদের, অনেক অনেক বেশি খরচাও থাকে। হুম। মানে আয় করলে ব্যয়টাও হয়। ওয়ার্ড্রবে কতগুলো শাড়ি আছে? অনেকগুলো আছে, গুনিনি কখনো। বাট এই যে দামি দামি শাড়ি ওটা না, হুম পাতি শাড়ি, কটন শাড়ি হুম। মানে রিউজ হয়? ভীষণ ভাবে ইউজ হয়। মানে রিসেন্ট কোনো কথা হচ্ছিল যে মানুষ রিউজ করে না,
মানে ওয়ান টাইম এটা তো পরে, পুরোপুরি তার সেটা উপর। তুমি কিভাবে দেখো জিনিসটাকে? না, এটা পুরোটাই তার উপর নির্ভর করছে। তার তার মনে হয় সে রিইউজ করবে না, করবে না। হুম আমার মনে হয় আমি করতে পারি, করি না। হুম বাট হ্যাঁ, একই শাড়ি বারবার পরবো সেটা হয় না। হুম। ঘুরিয়ে ফিরিয়ে পরি আমি, আমার ভালো লাগে। একটু আগে ঘুরতে যাওয়া নিয়ে কথা হচ্ছিল তো, পাহাড় না সমুদ্র? পাহাড়। কেন? প্রথমত, পাহাড়ের সামনে যখন দাঁড়াই, হুম নিজেকে মনে হয় যে লোকে এত শহরের থেকে বা যেখানেই হুম থাকুক না কেন এত ইগো। হুম মানে পাহাড়টার সামনে দাঁড়ালে মনে হবে ও এত হিউজ, কিরম শান্ত ভাবে দাঁড়িয়ে আছে, আমি কে ওর সামনে, হুম মানে কিছুই না, তুচ্ছ। তো সেই হুম যে অহংকারটা, সেটা মনে হয় কোথাও গিয়ে পাহাড়ের সামনে ভেঙে যায়। হুম তো সেই কারণে পাহাড়। এবার মানুষ বলতে পারে সমুদ্র তো হুম বাস্ট, হুম কিন্তু ও এরকম থাকে আর ও উপরে এরকম ভাবে তাকিয়ে থাকে, হুম সেটা একটা ডিফারেন্স। হুম হুম। আহ, তুমি এই ভেরি রিসেন্ট মানে বিগত 4-5 বছরে বা 10 বছরে আহ, মানুষের মধ্যে ইনটলারেন্স বেড়েছে, সেটা হুম। কি তোমার মনে হয়? হ্যাঁ, আমি সেটা ফিল কিভাবে? করেছি। এটা হচ্ছে আমি বলবো না, এই রিসেন্টলি যে আমরা এত কোভিড ফেজটা পেরোলাম, হুম সেখানে আমি বেশি মানুষের মধ্যে উত্তেজনা দেখেছি, ইনটলারেন্স দেখেছি, হুম সংসার ভাঙতে দেখেছি, সংসার গড়তেও দেখেছি। গড়াটা খুব কম দেখেছি, ভাঙাটা বেশি হুম দেখেছি। একে অপরের সাথে তো মানুষ সময় কাটাতে মানে ভুলেই গেছিল। হুম এবার যখন একটা কাপল বা হুম একটা ফ্যামিলি একসাথে এক ছাদের তলায় থাকছে, সময় কাটাচ্ছে, তখন অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে তারা হুম কতটা নিজেদের সাথে বন্ডিংটা তৈরি হয়েছিল বা হয়েছে, হুম বা কতটা তারা একে অপরের থেকে আলাদা, তাদের হুম চিন্তাধারাটা আলাদা। হুম তো সেইগুলো আমি ডিউরিং কোভিড ফেজে দেখেছি, হুম উপলব্ধি করেছি, হুম বন্ধু বান্ধব চিনেছি, হুম কে মানুষ কে অমানুষ হুম সবটা বুঝেছি। তো কোভিড যেমন অনেক কিছু নিয়ে নিয়েছে, হুম অনেক শিক্ষাও দিয়েছে। তো হুম এই শিক্ষাটা আমি সারা জীবন মনে রাখবো। হুম। এই যে লোনলিনেস তো মানুষের মধ্যে আসে, মানে কোভিড টাইমটা এমন একটা টাইম ছিল যে পাশের মানুষকেই মানে আমার মা বাবা, তার যখন কোভিড হচ্ছে তাকে একটা ঘরে বন্ধ করে রাখা হচ্ছে, আমরা যেতে চাইছি না, কারণ আমার কাছে কোনো ইনফরমেশন নেই এটা হলে হুম কি হুম। হবে। তো সব রিলেশন গুলোকে নতুন করে আমরা বোধহয় আম, বুঝতে শিখেছি, একদম নতুন করে হ্যাঁ, রিডিফাইন মানে করেছি। বোনাটা খুব একরকম ভাবে বুনেছিলাম, এবার হুম পুরো জিনিসটা ছন্নছাড়া হয়ে গেল। মানে হুম নিজের পরিবারের কথাতেই বলছি যে অনেক কাছের মানুষকে দেখেছি অদ্ভুত ভাবে ব্যবহার করতে। হুম মানে পাশের বাড়ির লোকটা সামনে থেকে দরজাটাও খুলছে না, উল্টো দিকের মানুষগুলো যে মানে হুম তাদের খাবার দরকার, জলের প্রয়োজন, কারণ তার কোভিড হয়েছে আমি পাশে যাব না, আমার যদি হয়ে যায়, মানে এই মানসিকতা যে পোষণ করে, তাকে আমি মানুষ বলে গণ্য করি না। হুম তো সেই মানুষগুলোকে আমি চিনতে পেরেছি, হুম বুঝতে পেরেছি। তো এটা একটা খারাপ লাগারও বিষয় যে এই হুম মানুষগুলোকে আমি ছোট থেকে দেখেছি, তারা একটা রোগের জন্য এরকম পাল্টে গেল, তাহলে এর হুম কি মানে এতগুলো বছরের সম্পর্ক তাহলে কোথায়? হুম ডাজন্ট মিন নাথিং। হুম বন্ধু বান্ধবকে দেখেছি, কাছের মানুষ, মানে ভাবাই যায় না যে তারা এরকম মানসিকতা পোষণ করে, মানে হাউ। হুম হুম। তোমার এখন কি কাজ চলছে? এই মুহূর্তে একটি চ্যানেলে আমি একটি চরিত্র করছি, আহ, তার নাম আলো, মুখ্য চরিত্র। প্রজেক্টটার নাম কোন সে আলো স্বপ্ন নিয়ে। হুম তো সেটা নিয়ে আছি মোটামুটি। প্রায় 15 ঘন্টা বাড়ি বাইরে থাকি, হুম। 14 ঘন্টা ফ্লোরে থাকি, তো সেটাও আরেকটা পরিবার যেখানে অনেকটা সময় কাটাতে হয়। তোমার বয়স বাড়ছে না কেন? আমার আমি বয়স যথেষ্ট বেড়েছে। আ- আমি মানে আহ, বেহুলার ছবি দেখলাম কালকে, আমি তোমার ইন্টারভিউটা করতে হবে আমি ঘাটছিলাম, বেহুলার ছবিটা দেখলাম, তারপরে মেকআপের মানে হয় না মানুষের যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে একটা চেঞ্জেস আসে, সেইগুলো কতটা এসছে তোমার কি মনে হয়? আমি আগের থেকে ফুলেছি, এবার মা হয়েছি, মা হওয়ার পর তো একটা চেঞ্জ হুম হয়। হুম হুম তো সেই শারীরিক গঠনে ডেফিনেটলি চেঞ্জেস এসছে, মানুষটা একই আছি। হ্যাঁ, আগের থেকে একটু বেশি কথা বলি, একটু বেশি খিটখিটে হয়ে গেছি, এটা একটা ব্যাপার। কেন কিন্তু খিটখিটে হয়ে যাওয়ার পিছনে কারণ কি? খিটখিটে হয়ে যাওয়া মানে এখন হয় না যে বয়স বাড়লে মানুষের যেটা হয় যে আর পাচ্ছি না, মানে যেটা হয় আচ্ছা ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে, এখন মনে হয় যে আর পাচ্ছি না, মানে ওই টোনটা একটু পাল্টেছে। বা সেটাকে সামলে নি, হুম ভাবি যে ঠিক আছে, হুম আমি বড়, আমাকে বুঝতে হবে, আর ছোটটা নেই, এবার সামলে কথা বলতে হবে, এরকম ভাবে অনেক চেঞ্জেস হয়েছে কথাবার্তায়। মানুষটা একই আছি, কিন্তু হ্যাঁ ওই বয়স বাড়লে যা যা চেঞ্জেস হয় সেটা হয়েছে। হুম। ডিরেকশনে আসার কোনো ইচ্ছে আছে ইন ফিউচার? না,
কেন? আমি ডিরেকশন দিতে চাই না, কারণ ওটা আমি মনে করি ওটা আমার ফর্টে নয়। ডিরেক্টর মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ, সব নিয়ে থাকতে হবে। অত সব নিয়ে, পরিবার নিয়ে থাকতে পারি, হুম সংসার নিয়ে থাকতে পারি, এটাও এক ধরনের সংসার করাই হলো, হুম কিন্তু তার সাথে অনেক কিছু ইনপুটস লাগে, অনেক অনেক বেশি পড়াশোনার প্রয়োজন। হুম সেইটা আমি মনে করি আমি এখনো রপ্ত করে উঠতে পারিনি। হুম আমি ডিরেকশনটা ডেফিনেটলি দিতে পারবো না, বাট ডিজাইনিং আমার খুব ভালো লাগে। আমি হয়তো ভবিষ্যতে আহ হয়তো হুম ডিজাইনিং নিয়ে কিছু করতে পারি, হয়তো প্রোডাকশন ডিজাইনে গেলাম বা ফ্যাশন ডিজাইনিং এ গেলাম। মানে প্রোডাকশন ডিজাইনটা একদম হুম হুম আলাদা একটা জনরা, বাট ওটা নিয়ে আমি চর্চা করতে চাই। হুম আর পোশাক আশাক এটাও আমার একটা শখ, সেটা নিয়েও কাজ করতে পারি হয়তো, আমি এখনো শিওর নই। হুম। তো আহ, তোমাকে লোকে কিভাবে মনে রাখবে, তুমি কি চাও? মানুষ হিসেবে মনে রাখুক, শিল্পী, ভালো শিল্পী, কিছু গুণ আছে সেটা হিসেবে মনে রাখুক, বাট আমি সর্বোপরি আমি চাইবো যে আমি মানুষ হিসেবে আমাকে মনে রাখুক, যে এই মানুষটা এরকম ছিল, তার ব্যবহারটা এরকম ছিল। এটা যদি মাথায় রাখে তাহলে সারা জীবন এমনি মানুষ মনে রাখবে। উম, তুমি যদি অভিনেত্রী না হতে তাহলে কি হতে? হয়তো নৃত্যশিল্পী হতাম। এইটা অনেক মানে দেব পড়ানোর সঙ্গে আমার কথা হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আরো দুই একজনের সঙ্গে কথা হয়েছে, এরা প্রত্যেকে বলছে যে আমার বেসিক কোরের জায়গা হচ্ছে ডান্স, তারপরে আমরা সবাই অভিনয় যখন এসেছি এটা থেকে সরে এসেছি। তো তোমার কোর আইডিয়া তো ছিল তুমি ডান্সার হবে, তো তারপরে সেখান থেকে যখন একদম উল্টো দিকে চলে গেছো, উল্টো দিকে যাই ডান্সটা না, কতটা আছে? নাচটা, নাচ দেখো, নাচ মানে আমাকে ছেড়ে দিয়েছে বলতে পারবো না, যেটা তুমি ছেড়েছো? থাকে এটা এটা ভেতরে থাকে। মানে যারা একদম ছোট থেকে নাচ শেখে বা ভালোবাসে তাদের মধ্যে এইটা থেকে যায় আজীবন, মরণকাল এটা থেকে যাবে। কিন্তু শারীরিক কারণে, কিছু ইনজুরির জন্য হুম আমি কন্টিনিউ করতে পারি না। কিন্তু নাচ এমন একটা জিনিস না, মানে আমার কাছে বা অন্য যারা শিল্পীরা রয়েছেন হুম যারা নাচ ভালোবাসেন, হুম এটা ভেতরে একটা ইমোশন। হুম মানে যেরকম আমি বললাম না যে আমার কোনো এক্সশন হলে আমি নাচটাও করি মাঝে মধ্যে, হুম তখন কিন্তু আমি সবকিছু ভুলে যাই। মানে আমার যে শারীরিক কষ্ট হচ্ছে, আমি নাচটা হয়ে গেল, প্র্যাকটিসটা হয়ে গেল, রিয়াজটা হয়ে গেল, তারপর বুঝলাম ও ওকে, আমার এবার ব্যথাটা শুরু হয়েছে। হুম তো নাচ একটা ইমোশন আমার জন্য। আমি সব থেকে ভালো থাকি যখন আমি ডান্স করি, যখন আমি স্টেজে পারফর্ম করি, তখন আমি সব থেকে ভালো থাকি আর আমি সবকিছু ভুলে যাই। হুম মানে আমাকে যদি কেউ বলে ডিরেকশন দিতে, আমি পারবো না, হুম কিন্তু আমি ভিজুয়ালাইজ করি, মানে স্টেজে স্পটলাইটে আমি পারফর্ম করছি, কি পারফর্ম করছি, কি হাতের মুদ্রা কেমন হচ্ছে, কোন স্টেপটা আমি করছি, কোন দিকে যাচ্ছি, এই সবটা কিন্তু চলে, মাথার মধ্যে চলে এবং ভিজুয়ালাইজ করতে পারি। বাট আমাকে যদি ডিরেক্টর সিটে বসিয়ে দেওয়া হয়, হুম সিটে হুম বসিয়ে দেওয়া হয়, আমি সেটা পারবো না। ডিরেকশন আমার জনরা না। হুম নাচ নিয়ে কিছু, সেটা ইজ মাই জনরা, আমি পারবো সেটা। তো নাচ আমাকে ছাড়েনি, ত্যাগ করেনি, ওটা আছে, বাট শারীরিক কারণে আমি সেটাকে কন্টিনিউ করতে পারছি না। হুম হুম। উত্তম কোটের সিনেমা দেখো তো? আমি সব ধরনের সিনেমা দেখতে ভালোবাসি, হুম। সব ভাষার সিনেমা দেখতে ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে তুমি যদি আমাকে ছবি নিয়ে প্রশ্ন করো না, তাহলে ঘেটে লাট আমি করবো। হয় না যে আমার ভালো লাগার সিনেমা এটা এটা আমি দেখি। আর এই ক্যারেক্টারটা যদি আমি করতাম, এটা যদি রিমেক করতো তাহলে আমি এই ক্যারেক্টারটা করতে চাইতাম এই আমি সব সিনেমা। ইন্টারভিউতে, যতগুলো খুব কম ইন্টারভিউ দিয়েছি, প্রত্যেকটাতেই বলেছি আমি পরিণীতার ললিতা চরিত্রটি করতে চাই। হুম বাট আনফর্চুনেটলি এখন অব্দি সেই সুযোগটা পাইনি, বাট পেলে আমি লুফে নেব। হুম। তো তোমার এই মানে ডেইলি সোপ থেকে একটু আহ, আহ, কোন দিকে তুমি শিফট করতে চাও? ওয়েব সিরিজ হোক, সিনেমা হোক? ওয়েব সিরিজ, না। সিনেমা সবটাই করব, তার সাথে আমি ডেলি সোপটা ছাড়তে পারবো না। হুম তার মূল কারণ হচ্ছে আমার সেট অফ অডিয়েন্স, যারা হুম আমাকে এইটা থেকেই আমাকে চেনে, এইটাই আমার পরিচিতি, হুম আমি এটাকে কি করে ত্যাগ করব? হুম প্লাস এটা আমার, বলতে কোনো আপত্তি নেই, এটাতে, এটা আমার রুটি রোজগার। হুম সিনেমা, ওয়েব সিরিজ, সেটা বছরে হয়তো দুটো কি তিনটে করব, হুম বাট এই যে প্ল্যাটফর্মটা, এই যে হুম রেসপেক্টটা,
হুম এই যে আর্নিংটা, এটা কিন্তু সবটাই আমার মেগা সিরিয়াল বা ডেইলি সোপ থেকে আসছে। হুম এটা আমি ডিনাই করতে পারি না কখনো, হুম এটাকে আমি কখনো রিজেক্ট করতে পারি না, কখনো ছোট করতে পারি না। ইনফ্যাক্ট আমার খুব খারাপ লাগে যে আজকে যে সকল বড় বড় নামকরা শিল্পীরা হুম তারা টেলিভিশন থেকেই সিনেমা বা ওয়েব সিরিজে একটা জায়গা তৈরি করেছেন, তারা যখন টেলিভিশনকে হ্যাটা করেন হুম তখন আমার খুব খারাপ লাগে। হুম আজ মানে এমনও রয়েছেন যারা এখন বড় বড় কোম্পানিজ এর একটা হেড হয়ে গেছেন, হুম একটা নিজের একটা জায়গা তৈরি করেছেন। রাইটার্সরা, অ্যাক্টার্সরা, হুম মিউজিশিয়ানসরা হুম যখন টেলিভিশনের প্রজেক্টকে হ্যাটা করে, সত্যি সেটা খারাপ, কারণ তারাও কিন্তু একসময় এখান থেকেই ওই হুম প্ল্যাটফর্মটাতে গেছে। হুম হ্যাঁ, এটা বলতে পারেন যে আগেকার কাজের একটা ধরন ছিল, এখনকার কাজের ধরনটা আলাদা, হুম কনসেপ্ট আলাদা হয়ে গেছে, স্টোরি টেলিং আলাদা হয়ে গেছে, মানছি আলাদা হয়ে গেছে, হুম কিন্তু এটাকে ডিগ্রেড করার কোনো মানে হয় না। হুম হুম হুম। তুমি যখন আজকে বললে সব ধরনের ছবি দেখো, তো সব ধরনের যখন ছবি দেখো সেই জায়গা থেকে আহ কৌশিক গাঙ্গুলির ছবি, সৃজিত মুখার্জির ছবি, আহ, এই দুজন ডিরেক্টরকে এখন বাংলার দুজন নামকরা ডিরেক্টর, দুজনেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এদের দুটো ছবির মধ্যে আলাদা কি, এবং এদের মধ্যে কমন ফ্যাক্টর কি? দুজন দু রকমের মানুষ, হুম দুজন দু ধরনের তাদের স্টোরি টেলিং। হুম এবং আমি বলবো মানে আমি কেউই নয় বেসিক্যালি বলার না, তুমি তাদেরকে একজন দর্শক কম্পেয়ার করা। হিসেবে তো, দর্শক হ্যাঁ। হিসেবে বলবো যে একজন আউট অ্যান্ড আউট আমার কমার্শিয়াল লেগেছে। এবার হ্যাঁ, সৃজিতদার কিছু কিছু ছবি একটু অন্য ধাঁচে, কিন্তু কৌশিক গাঙ্গুলির যে কটা ছবি আমি দেখেছি দর্শক হিসেবে বলবো, হুম আমি দুজনের সাথে দুজনকে কম্পেয়ারই করবো না, কারণ হুম দুজনের চিন্তাধারাটা একটু হলেও আলাদা। হুম একজন হুম হুম কমপ্লিট আমার মনে হয় যে কমার্শিয়াল ছবি বেস করে তার সাথে একটু সো কল্ড কমার্শিয়াল নয় মিক্স করে একটা হুম ছবির প্যাটার্ন তৈরি করছেন, আর একজন কমপ্লিটলি আর্ট ক্রাফটটাকে বিলিভ করে ছবিটা তৈরি করছেন। তো দুজনের প্যাটার্নটা মিল আছে আবার অমিলও আছে, হুম কিন্তু দুজনেই তো নাম করা হুম ডিরেক্টর। মানে বাঙালি হিসেবে আমার কাছে দুজনে একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমি কাজ করতে চাই, তাদের কাজ দেখতে ভালোবাসি এবং দেখতে চাই ভবিষ্যতে। কয়েকটা ছবি একটু আমার মনে হয়েছিল যে আমি জানি না, আমার দর্শক হিসেবে আরো আরো চাহিদা ছিল, হুম সেটা খামতি রয়ে গেছে। কিন্তু দুটো নাম মানে হুম। লাইক কিং। অভিনেতা কৌশিক গাঙ্গুলি না ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি? অভিনেতা। অভিনেতা। তা রাজনীতি নিয়ে একটু কথা বলি। বলা যেতেই পারে, বাট প্রথমে মানে বলেছি না আমরা যেহেতু ভোট দেই। অঙ্ক আর রাজনীতি এই হ্যাঁ, দুটো জাস্ট মাথার উপর দিয়ে চলে যায়। না আমরা তো ভোট দেই, নাগরিক হিসেবে তো আমাদের মধ্যে একটা সচেতনতা আছে না? একদমই আছে। তো যে দেশের দশের ভালো করবে আমি তার কাছে আছি। আমি সেই সেই অ্যাসপেক্ট নিয়েই কথা বলছি। মানে আমি আমি সোকল্ড ওই দলীয় রাজনীতিতে যেতে চাই না। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে কি যে আহ, মানুষ মমতা ব্যানার্জিকে তুমি কিভাবে দেখো? তুমি একজন মহিলা মুখ্যমন্ত্রী বাদ দিলাম, আমি মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে আমি মমতা ওই ব্যানার্জিকে তুমি কথাগুলোর কিভাবে উত্তর দেব অ্যানালাইসিস না, করো? বাট মানুষ হিসেবে আহ, যখন মানে এগুলো তো তখন আমরা অনেক ছোট ছিলাম, বা তখন হয়তো জানি না, সবই নিউজ হুম 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 এতে পড়া বা দেখা। যেভাবে ওনার যে স্ট্রং একটা ভিতরে অদ্ভুত একটা ওনার কি বলবো স্ট্রং পার্সোনালিটি, মানে আমি শুনেছি আমার অনেক বন্ধু বান্ধব আছে যার সাথে ওনার যোগাযোগ আছে, তো তাদের সাথে যেভাবে একজন মুখ্যমন্ত্রী কথা বলেন আমার খুব অবাক লাগে যে একজন মুখ্যমন্ত্রী এই এত কানেক্ট করে একটা সাধারণ মানুষের সাথে এইভাবে কথা বলছেন। আবার উল্টো দিকে দেখছি সেই মানুষটাই যখন আহ, বক্তৃতা দিচ্ছেন বা যেই মানুষটার উপর এরকম ভাবে হামলা হয়েছিল, হুম সেই মানুষটাকে মেলাতে আমার খুব মানে অবাক লাগে যে ওই মানুষটাই এইভাবে কথা বলছে। মানে হুম আমি তখন ওনাকে পারফর্মার হিসেবে দেখছি, মানে বাবা এইটা একটা যদি পারফরমেন্স হিসেবে দেখি, হুম তাহলে ওই মানুষটা এইভাবে কথা বলছে এত স্ট্রিক্টলি এত স্ট্রং, এন্ড এইভাবে এত একদম নরম সফট স্পোকেন একদম, মানে কি বলবো মুখ্যমন্ত্রীর ট্যাগটা হাঁটিয়ে দিয়ে যেন মনে হচ্ছে আমি পাশের বাড়ি মানুষের সাথে কথা বলছি। তো
তো আমি ওই রকম ওনাকে দেখি, মানে আমি আমার হুম অ্যাক্টার্স চোখ দিয়ে দেখি হুম তখন। হুম তো সেটা বেশ মজার লাগে। উম, আমাদের তো আহ, রাজনীতিতে অভিনেতা অভিনেত্রীদের ঢল, মানে এমপি এমএলএ কাউন্সিলর থেকে শুরু করে সবাই সবকিছু হচ্ছে। ভবিষ্যতে এরকম কিছু আমরা সম্ভাবনা দেখতে পাবো? একদম না, আমি যার সম্পর্কে অবগত নই সেই জায়গাটাতে আমি পাও ফেলতে চাই না। আমি না আমি জানি না, বুঝি না, আমি কেন ওইটাতে যাব। না, তুমি তো হ্যাঁ, যদি আমি কোনোদিন আমার মনে হয় যে আমি এটা নিয়ে পড়াশোনা করব, হুম আগে পড়াশোনা করব, আগে জানবো। হুম আমি যদি নাই জানি যে আমার অ্যাসেম্বলিতে কি কি হয়, আমি গিয়ে কেন বসে থাকবো সেখানে? আমি পারবো না, আমি লোক হাসাতে পারবো না। অনেক কষ্ট করে একটা জায়গা তৈরি করেছি, না, সেটা হারাতে পারবো না। অভিনয় তো তুমি প্রথম দিন জানতে না, নিজেকে তৈরি করেছো সেইভাবেই আমি এখানেও তো ওখানে তৈরি। গিয়ে কেন তৈরি করবো? আমার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি তো সেটা শিখে তারপর এসেছি। হ্যাঁ, যেটা শিখেছি সেটা হয়তো এখানে অ্যাপ্লাই করতে পারছি না, হুম ধরনটা একটু আলাদা। কিন্তু আমি জানলাম না, বুঝলাম না, আমি চলে গেলাম, এই মানসিকতা নেই আমার। আমি যদি যাই, যদি কখনো যাই হুম পলিটিক্সে, আগে আমি পড়াশোনাটা করব, আগে হুম আমি জানবো, হুম তারপর সেখানে পা রাখবো। হুম এটা আমার চিন্তাধারা। এবার বাকিরা কি ভাবলো হুম এটা তাদের ব্যাপার, মানে হুম তারা কিভাবে জিনিসটাকে দেখছে। তারা হয়তো সত্যি প্যাশনেট অ্যাবাউট হুম পলিটিক্স, হুম আমি প্যাশনেট নই। হুম আমার প্যাশন হচ্ছে ক্রিয়েটিভিটি, আমার প্যাশন হচ্ছে ডান্স, আমার হুম প্যাশন হচ্ছে মিউজিক। হুম আমি ওই ক্রাফটটা নিয়ে থাকতে চাই। আহ, উম, রাজনীতির রিলেটেড একটা কোশ্চেন, কিন্তু সম্পূর্ণ আলাদা অ্যাসপেক্টে। সেটা হচ্ছে গিয়ে ভেরি রিসেন্ট, মানে আমরা যত এই এই সময়টা পার করে যাচ্ছি, তো আমাদের চারিপাশের যে রিলেশন গুলো তো বদলে 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 যাচ্ছে, সেটা একটু আগে আমাদের আলোচনা হলো। আমাদের কি ভাষা, এই যে ভাষা, পরিমার্জিত ভাষা, সংবেদনশীল ভাষা, এই ভাষা কি চেঞ্জ হয়েছে? তুমি শুনতে পাও বা এটা নোটিশ করো? আহ দেখো, অনেক সময় কানে লাগে, যেরকম কেউ যদি ইংরাজি উচ্চারণ খারাপ করে, হুম ফাট করে কানটা চলে যায়, হুম কি বললো, হুম এটা হয়। বাংলাতেও তাই। হুম বাংলায় এখন কথা বলতে মানুষজন হয়তো পছন্দ করেন না, বা মনে হয় তাদের যে বাংলায় কথা বলবো হয়তো আমার স্টেটাসটা হুম পড়ে যাবে। হুম হতেই পারে। এটা পুরোপুরি তার উপর নির্ভর করছে। আমি জাজমেন্টাল হতে চাই না, কিন্তু আমার বক্তব্য, তুমি যেই ভাষাটা বলো হুম সেটা ভালোভাবে বলো, হুম উচ্চারণটা ভালো করো। হুম এটুকু করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আরো একটা বিষয় এটার মধ্যে, যে হয় না যে আহ, ভাষা একটা খিস্তি খেউর জায়গায় চলে এসছে। আহ, আমাদের কাছে নতুন ভাষা আর নেই বলে আমরা বড্ড এসএমএস এর ভাষা ব্যবহার করছি সব কিছুতে। এটাতে কমিউনিকেশনটা কোথাও একটা কি এসএমএস এর ভাষা বলতে? মানে শর্ট, সবকিছু শর্ট করতে 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 এমন একটা জায়গায় আমাদের উম, যেটা বলার বক্তব্য বা আমাদের বক্তব্যে যে সারমর্ম যেটা, সেটা ছোট হতে হতে অন্যদিকে টার্ন করছে। এইরকম কিছু কিছু ফিল করো তুমি? আম, আমি মানে এটার উত্তরটা ঠিক মানে কি দেবো আমি বুঝতে পারছি না, কারণ আমি প্রশ্নটা বুঝে উঠতে পারছি না। প্রথম এই ব্যাপার, মানে যদি কেউ কম কথা বলে এরকম হুম কিছু না, না না, মানে কম কথা ব্যাখ্যাটা। না, যে ধরো ভাষার যে মাধুর্য আছে না, যে আমরা এখন যেমন এইভাবে যদি আমি উদাহরণটা দিই, কি ভালো তো, আমরা আচ্ছা জিজ্ঞাসা আচ্ছা, করি না কেমন আছেন। মানে যেভাবে শব্দগুলো হ্যাঁ ব্যবহার হ্যাঁ করা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, মানে একটু কানে লাগে। বা এইটা আমরা হচ্ছে কাউকে ডিসিপ্লিনের জিজ্ঞাসা ওপর, করি না মানে যে কেমন আছেন, আমরা জিজ্ঞেস করি ভালো তো। আমরা ধরেই নিয়েছি সে সে ভালো হ্যাঁ বা আছে, না, হ্যাঁ। নাই উত্তর বুঝতে পেরেছি, দেবে। মানে সংক্ষেপে উত্তর হ্যাঁ দেওয়া বা প্রশ্ন করা। হ্যাঁ এটা তো পুরোটাই নিজের উপর নির্ভর করছে। হুম মানে আমি যদি মানুষটা যে সামনে বসে আছে, আর যদি আমার সামনে একজন সিনিয়র কেউ বসে থাকেন, তাকে কি ভালো তো হুম এই টোনে যদি কথা বলি, হুম সেটা উচিত নয়। কারণ তার একটা বয়স হয়েছে, হুম সে হয়তো একজন শিক্ষক, হুম তার সাথে কখনোই আমি এভাবে কথা বলতে পারি না। অনেক সময় দেখেছি যে মানে আমরা কেন, এখনো সেটা হয় যে আমার ডিরেক্টর যদি দাঁড়িয়ে থাকে, আমি যদি চেয়ারে বসে থাকি, হুম উঠে পড়ি, হুম উঠে পড়ে কথা বলি। অনেককে দেখেছি বসে বসে কথা বলছে, হুম সেটা তার ব্যাপার, মানে হুম তার হুম সেই ডিসিপ্লিনটা, সেই বোধটাই তৈরি হয়নি যে আমার ডিরেক্টর সামনে দাঁড়িয়েছে বা আমার সিনিয়র্সরা। হুম আমি বসে থাকলে যদি চেয়ার না থাকে, আমি ছেড়ে দেবো হুম চেয়ারটা। হুম তো এইখানে না নিজের উপর নির্ভর করে যে আমি কি শিক্ষায় শিক্ষিত হয়েছি,
আমার ব্যাকগ্রাউন্ডটা কি, এবং আমি যেখানে কাজ করতে যাচ্ছি আমার কিভাবে নিজেকে প্রেজেন্ট করা, অনেক কিছু নির্ভর করে। মানে আমি জাস্ট গেলাম, কাজটা করলাম, চলে এলাম, সেটা কিন্তু নয়। আমার ব্যবহারটা কিরকম, আমি সারাটা দিন তাদের সাথে থাকছি, তাদের সাথে কিভাবে কথাবার্তা বলছি, তাদেরকে কি জায়গাটা দিচ্ছি, কতটা সম্মান দিচ্ছি, সেটাও অনেক কিছু নির্ভর করে আমার ক্যারিয়ার গ্রাফে। আজকে আমি গেলাম, পাঠ করলাম, নিজেরটুকু বুঝলাম, চলে এলাম, কারণ এটা সবাই দেখছে, আমাদের ইন্ডাস্ট্রিটা এইটুকুনি, তো এখানে কথা ছড়াতে বেশি সময় লাগে না। আজকে আমি গেলাম, আমার একজন সিনিয়র বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, তার সামনে আমি সিগারেট খেতে খেতে কথা বলছি, এটা কোনো, তাকে কিন্তু সম্মান তো দিলামই না, উল্টে নিজেরটা ডিগ্রেড করে দিলাম। তো এই ছোট ছোট জিনিস, এটা পুরোটাই নিজের ওপর নির্ভর করে যে আমি নিজেকে কিভাবে তার সামনে প্রেজেন্ট করছি। ভালো চরিত্র না টাকা? ভালো চরিত্র। সেখানে টাকা ম্যাটার করে না? অনেক সময় ম্যাটার করে না। অনেক সময় হয়েছে যে ভীষণ ভালো একটা চরিত্র, ভীষণ ভালো ডিরেক্টর, তখন মনে হয় ঠিক আছে, পরে আরো 2টো এক্সট্রা কাজ করব, ওভার টাইম করব, এই কাজটা আগে করব। 19 বছর যেখানে কাটিয়েছো এবং 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা যেখানে কাটে, সেখানে একটা খারাপ জিনিস যেটা না হলে তুমি বেশি আগামী দিনে খুশি হবে, বা কোন একটা জিনিস যেটা তোমাকে কষ্ট দেয়, সেটা চেঞ্জ হলে ভালো হতো, ভালো হয়। কষ্ট দেয় বলবো না, মাঝে মাঝে খুব খারাপ লাগে যে কাজ বাদ দিয়ে যে অন্যান্য চর্চাগুলো হয় না, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কাজটা অনেক বেশি ফ্লোটা স্মুথ হয়। মানে ওই যে এক্সট্রা কথাগুলো, যে তোর বাড়িতে তোর এই জানিস তো ওইটা সেইটা, মানে যা হয় আর সেটা বাদ দিয়ে, সেই আলোচনাগুলো বাদ দিয়ে যদি কাজের আলোচনা হোক বা অন্য কিছু ভালো আলোচনা হোক, তাহলে বোধহয় আরো কাজটা স্মুথ হয়ে যাবে এবং জিনিসটা আরো স্মুথলি এগোবে। মানে আগে যেটা দেখেছি, আমরা যখন বসে থাকতাম, বসে খুব কম ছিলাম, যখন আমি একটু রেস্ট পেলাম, আমি মানে আমার সৌভাগ্য, আমি সিনিয়র মোস্ট অ্যাক্টর হারাধন জেঠুর সাথে পাঠ করার সুযোগ পেয়েছিলাম। তো আমাদের যখন, আমার দাদু হতেন, আমি নাতনি, তো আমাদের যখন সিন হতো, আমি হারাধন জেঠুর সাথে বসে শুধু গল্প শুনতাম, ছবির গল্প, নাটকের গল্প। সার্কারিনা ছিল তখন, সার্কারিনা স্টেজটা ঘুরতো কিভাবে হতো, লাইটটা কিরকম হতো, মানুষগুলো কিরকম ছিল, এইসব আলোচনা হতো। এইসব আলোচনা থাকলে কাজটা আরো বেশি, মানে কি বলবো, স্মুথলি হয়। যখন আলোচনাটা পাল্টে যায়, পার্সোনাল হয়ে যায়, তখন সেটার কাজ থাকে না। তো আমার তখন মনে হয় যে এই আলোচনাগুলো যদি বাড়িতে করা যায় বেটার। 4 দেওয়ালের মধ্যে 4টে বন্ধু বসে আলোচনা করছে, পিএনপিসি করছে, বাট কাজের জায়গায় কাজ নিয়ে আলোচনা করো, অন্য কিছু মানে ক্রিয়েটিভ সামথিং উইচ ইজ রিলেটেড টু ক্রিয়েটিভিটি, ওটা নিয়ে আলোচনা করলে আমার বেশি ভালো লাগে। বন্ধুত্ব কত ইম্পর্টেন্ট মানুষের জীবনে? তোমার জীবনে কিভাবে তার প্রভাব পড়ে? এই যে দ্বৈপায়নের কথা, মানে হাজবেন্ডের কথা বলছে, আমাদের সম্পর্কটা এতদিন ধরে টিকে আছে জাস্ট বিকজ উই আর ভেরি গুড ফ্রেন্ডস। আর যদি দুজনে আলাদা হয়ে যায়, তারপরেও কিন্তু দুটো মানুষ বন্ধু হিসেবেই থাকবো। মানে এই তুই এটা করেছিস, আমি এটা করেছি, এরকম থাকবে না। মানে আলাদা হয়ে যাওয়ার পরেও কিন্তু দুটো মানুষ বন্ধু হিসেবে থাকবে। এইটা সব থেকে স্ট্রং পয়েন্ট টাচউড এই রিলেশনশিপে। তো আমি মনে করি বন্ধুত্বটা সব থেকে বেশি দরকার, প্রয়োজন, এখন আরো বেশি প্রয়োজন। আমি মোটামুটি যা নিয়ে বসেছিলাম সেগুলো সবগুলো ঘুরিয়ে আমি উত্তর জানার চেষ্টা করেছি। তবে টু দা পয়েন্ট কথা বলে তো আমাকে একটু বেশি কষ্ট করতে হলো, তার জন্য অনেক প্রশ্ন করতে হলো। আপনাদের দুর্গা, তারা, তার বাইরেও যে মানুষ, যে আপনারা দুর্গা, তারা মা এইসব দেখে অভ্যস্ত, তার বাইরে একটি মেয়ে, রক্ত মাংসের, কারো মা, কারো ওয়াইফ, কারো মেয়ে, সে কিভাবে জীবনটাকে দেখে, সেইটা নিয়েই আমরা বেশি কথা বললাম। অভিনেত্রী তো তার কাজের জন্য তাকে যা যা করার সেটা সে করবে, আগামী দিনের কাজ করবে, কিন্তু মানুষ হিসেবে কেমন সেইটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। তো চলুন, দেখা হবে অন্য কোনো আড্ডায় অন্য কোনো দিন। ভালো থাকবেন, ভালো রাখবেন।